ওকে, ঠিক আছে। তোমরা যে কজন এসেছো অনেককে মেনশন করেছো। আমি নতুন যারা সবাইকে জানিয়ে রাখি, আগামীকাল গতকাল থেকে শুরু হয়েছে আমাদের একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। আমরা এই পুরো দুইটি সিলেবাস, ফুল সিলেবাসটাকে শেষ করে দিব। মূলত যারা আমার বই নিয়েছিল তাদের জন্য ফ্রি প্রোগ্রাম, তো ফ্রি প্রোগ্রাম চলতে থাকবে। এরপর একটা সময় ফ্রি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। তো যাক, এই বিষয়গুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। আমি এখন মূলত ক্লাসে চলে যাই। ক্লাসের শেষে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে কথা হবে। আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে পড়া, পারা, জানা, শেখা। এই কাজটা আমরা আগে করি। হ্যাঁ, তাহলে প্রথমে বলি, এই যে কবিতাটা ঋতু বর্ণন, আমরা মূলত আমাদের যে ক্লাসের সিস্টেমটা রেখেছি সেটা হচ্ছে, এখন কিন্তু ঋতু বর্ণনের বেসিক আলোচনা করব না, কারণ আমাদের বেসিক আলোচনা করার সিস্টেমটা হচ্ছে সেটা রেকর্ড ক্লাসে। আর এখানে শুধুমাত্র সলভ করব, অর্থাৎ এখানে এমসিকিউ সলভ করব। সুতরাং হালকা করে যে বেসিক বলি, ঋতু বর্ণন এটা হচ্ছে কবি আলাওয়ালের লেখা। কবি আলাওয়াল কি, এটা মধ্যযুগের একজন কবি। এখন তোমাদের বইয়ের মধ্যে কেন একটা প্রাচীনতম কবির লেখা রাখা হয়েছে, যেখানে আধুনিক এত কবি থাকতে? এটা রাখার অন্যতম কারণ হচ্ছে তোমাদেরকে দেখানো, দেখো মধ্যযুগের ভাষাগুলো কেমন ছিল, এটা বোঝানোর জন্য। এখন আমরা এমসিকিউ সমাধান করব। এমসিকিউ সমাধান করার জন্য আমাদের যে যে তথ্যগুলো লাগবে, সেটা হচ্ছে কবি আলাওলের জন্ম 1607। তার মানে তুমি বর্তমান কেউ লেখকের সাথে তাকে মিলাতেই পারবা না। আজ থেকে 400 বছর আগে, দেখছো, 1707, অনেক আগে লেখক। তো তিনি মূলত তার বাবার সাথে চলাচল করতে গিয়ে হারিয়ে যান, বা জলদস্যুদের কবলে, জলদস্যু সেই সময় যে পর্তুগিজ জলদস্যুরা ছিল, জলদস্যুদের কবলে পড়ে তিনি হচ্ছেন হারিয়ে যান, অর্থাৎ তার বাবাকে হত্যা করা হয় এবং তাকে বিক্রি করে দেওয়া হয় মায়ানমারে, বর্তমান যে রোহিঙ্গারা যেখান থেকে আসছে সেখানে। তো যাক, সেইখানে তিনি সৈনিক হিসেবে যুক্ত হয়, কারণ এরকম দাসদেরকে সৈনিক বানানো হইতো। কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা বা তার হচ্ছে জ্ঞান দিয়ে প্রমাণ করেন যে না, তিনি একটু ইউনিক। তখন তিনি তার কবিতারা সেখান যা সংসদে যারা বসতো, অর্থাৎ রাজার আসনে যারা বসতো, এর মধ্যে একজন অমাত্য কোরসী মাগন ঠাকুর, সে লক্ষ্য করে তাকে কি করেছে, বিশেষ সম্মান করেন। রাজকবি রাজসভায় তাকে জায়গা দেন। তো এটাই হচ্ছে তার মূল বিষয়। এরপর হচ্ছে এটাই সাহিত্যকর্মকে যদি বলি, মধ্যযুগে তো আসলে এত লেখালেখি করা সম্ভব ছিল না, নানা রকম পুঁথিপাঠ করা হইতো। তো তার বইগুলোর মধ্যে মনে রাখার মতো চেষ্টা করবো হচ্ছে পদ্মাবতী। এই জন্যই, কারণ তোমাদের এখন যে কবিতাটা পড়াবো ঋতুবর্ণন, এটা মূলত এই পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এটাই তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বাকিগুলো তেমন আরো বেশি গুরুত্বপূর্ণ না। আরো এসে হপ্তপয়কর, তারপর হচ্ছে সিকান্দার নামা, এই তো। এছাড়া উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, এগুলো কিচ্ছু তিনি লেখেননি। আসলে সেই সময় লিখবেন কি, এগুলো ছিলই না। উপন্যাস সেই সময়ের বিষয়াশয় ছিল শুধুমাত্র কাব্য, কবিতা, আখ্যান, পুঁথি। তখনকার সাহিত্য বলতে এটাই বোঝানো হইতো। এরপরে আমরা চলে যাব হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন যদি আসে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরে আমরা খুব সহজে করতে পারি, সেটা হচ্ছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে ঋতুবর্ণন যে খণ্ড। পদ্মাবতী একটা বিশাল কাব্যগ্রন্থ, তার অনেক পর্ব রয়েছে। এর মধ্যে একটা খণ্ডের নাম, একটা অংশের নাম হচ্ছে পদ্মাবতী। সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এটা কোন ছন্দে রচিত? এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ছন্দ মূলত 3 প্রকার: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত। তো তোমাদের স্বরবৃত্তর কোনো ছন্দ নেই, তোমাদের আছে অক্ষরবৃত্ত আর হচ্ছে মাত্রাবৃত্ত। ঠিক আছে, শিখন ফল বলতে খালি এতটুকু বলবো, এই কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম অনেক কঠিন কঠিন শব্দ, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ওই মধ্যযুগের কবিতার সম্পর্কে একটা ধারণা পাও, মধ্যযুগের কবিতাগুলো কেমন ছিল সেটা সম্বন্ধে আইডিয়া পাও। এই কবিতার লাইনগুলো আসলে খুবই কঠিন, যাক এগুলো খুব সহজ করে আমি আলোচনা করেছি। এখানে একটু দেখাই আমরা মূলত জিনিসটাকে কিভাবে করে, এই যে নোট যেটা বলতেছি, এটার পিডিএফটা কিভাবে করে সাজানো হয়েছে সেটা দেখো। পিডিএফটা হচ্ছে এই যে মূল কবিতা, এই পাশে আছে শব্দার্থ, এই পাশে যেই লাইন সেই লাইনের ব্যাখ্যা পাশে দেওয়া আছে, অর্থাৎ তোমার পড়তে খুবই আরাম হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এটা ছোট করে দেখালে বুঝতে পারবা যে একটা ব্রেকেটের মতো দেওয়া আছে, দেখছো, এরকম করে, এরকম ব্রেকেটের মতো দেওয়া আছে। এটার কারণ হচ্ছে লেখক মূলত এই একটি কবিতার মধ্যে 6টি ঋতুর বর্ণনা দিয়েছে। তো তোমরা ধরতে পারো না কোন পর্যন্ত কোন ঋতুর বর্ণনা দিয়েছে। যেমন একেবারে প্রথম জায়গায় দিয়েছে হচ্ছে বসন্ত ঋতুর বর্ণনা, বসন্তর পরে চলে আসছে প্রচন্ড তপন, অর্থাৎ গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের পরে তারপরে চলে আসতেছে হচ্ছে বর্ষাকাল, এই যে এই জায়গাটুক বর্ষা ঋতুর।
বর্ষার পরে এই যে শরৎ, শরতের পরে মাত্র 2 লাইনে এটা উঠে এসেছে হেমন্ত। তার মানে যদি প্রশ্ন এরকম হয় এই কবিতার মধ্যে সবচেয়ে কম বর্ণনা করা হয়েছে কোন ঋতু সম্পর্কে, সেটা হচ্ছে হেমন্ত, আর সর্বশেষে আসতেছে শীত। তার মানে এই হচ্ছে, এই জন্য আমি এরকম করে দাগ দিয়ে দেওয়া, এটা দিলে খুব সহজে বোঝা যায়। তাছাড়া এখানে আরেকটা লাইন দেওয়া আছে, এটা খুব সহজ হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে, বলে না খাস বাংলায় বলেন, সহজ বাংলায় বলেন, সহজ ভাষায় বলেন, এখানে আসতেছে সেই সহজ ভাষায়। আচ্ছা, যারা এখানে উপস্থিত হয়ে গিয়েছো সবাই একটু হাজিরা দিও, তারপরে জানাও সবকিছু ঠিক আছে কিনা, কারণ গতকালকে সাউন্ড অনেক প্রবলেম হয়েছিল। আশা করি আজকে আমরা সাউন্ডের যে ব্যবস্থাপনা সেগুলো সব ঠিকঠাক মতো নিয়েছি। তারপরেও প্রবলেম হলে একটু জানাবা। আচ্ছা, রাবিয়াকে ধন্যবাদ আসা মাত্রই বন্ধুদেরকে মেনশন করার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, আকি প্রেজেন্ট, আকিকে ধন্যবাদ। এই লাইনটা খুব মজা, সহজে যেমন উদাহরণ দেখি। এই জায়গার মধ্যে আমি বসন্ত ঋতু গল্পের মতন বলেছি, গল্প, অর্থাৎ এখানে যা বর্ণনা করা হয়েছে এতটুকুর মধ্যে সেটা গল্প আকারে উপস্থাপন করা হয়েছে, যাতে পড়লে মনে থাকে। দ্বিতীয় হচ্ছে, এইখানে বলা হয়েছে লাইন বাই লাইন, যেমন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, বসন্ত ঋতুর শুরুতে গাছে গাছে নতুন পাতা গজায়, দুই পক্ষ আগে পাশে মাঝে সমারোহ, শুনতে কত কঠিন। উত্তর হচ্ছে, শীত ও গ্রীষ্মের মাঝে রয়েছে অবস্থান করে এই মনোমুগ্ধকর বসন্তকাল। তাহলে কি বুঝতে পারলাম কিভাবে উপস্থাপন করা হয়েছে? কিন্তু এই উপস্থাপন জিনিসটা এখন আসলে আমরা দেখাচ্ছি না, বলছি না, কারণ আজকের এই ক্লাসটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটের। ঠিক আছে, আমি কিন্তু উত্তর দেওয়া নাই, উত্তরটা আমরা এই ক্লাসের মধ্যে দিব। আমাদের ওয়েবসাইটে কিন্তু দুইটাই পিডিএফ আছে, অর্থাৎ এই ধরো তুমি গেলা কোর্সে, এই যে বাংলা কোর্স। আচ্ছা, বাংলা কোর্সে কিন্তু প্রায় 54টা মতো রেকর্ড ক্লাস থাকবে, 28টা মতো লাইভ ক্লাস। সেই 28টা লাইভ ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, এরপর 26টা মতো পিডিএফ। পরীক্ষা তো আছে, এই যে সেই পিডিএফটার মধ্যে তুমি যাও, এই যে ঋতু বর্ণনে গেলাম, এটা অনেক খুব সুন্দর চমৎকার, সবকিছু সাজানো গোছানো এক জায়গায় আছে, তোমার জানতে কঠিন হবে না। সুমাইয়া বিনতে কামাল স্যার, এর আগে এখানে কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাস হয়েছে। সুমাইয়াকে আমি আজকে ফোন দিতাম, কালকে ফোন দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে, 10টা 11টা বেজে গেছে, এই জন্য আর ফোন দিইনি। আজকে আমি ঠিক ফোন দিই, কিন্তু আজকে আবার সময় পাইনি। তো যাক, ক্লাসে পড়াতে ফোন দিতাম, তুমি ক্লাসে চলে আসছো। জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা আমার বই নিয়েছো এবং তোমার কাছে 2টা বই আছে, 2টা বই থাকলে তাহলে তোমরা পাচ্ছ একটি পূর্ণাঙ্গ কোর্স। ঠিক আছে, এই কোর্সটি, এই যে 500 টাকার এই কোর্সটি, এই কোর্সটিতে রেকর্ড ক্লাস 54টা, লাইভ ক্লাস 28টা। এই যে কোর্সটা, এই কোর্সটার দাম 500। তো মূলত যারা কোর্স নেবে তারা বই পাবে, যারা বই নিচ্ছে তারা কোর্স পাবে, এটা হচ্ছে হিসাব। এই জন্য সেটা তোমাদেরকে জানানোর জন্য ফোন দিছিলাম, ফোন দিয়ে বলছিলাম। তাহলে এখন আমরা এই যে সেই প্র্যাকটিস শিট, এখানে যে প্র্যাকটিস শিট আছে, আবার কিন্তু অ্যান্সার শিটও আছে। তো তোমরা অ্যান্সার যারা আছে পরে দেখে নিও। এখন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, কেন প্র্যাকটিস করব? কারণ প্র্যাকটিসটা করলে ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে যায়, আর আমি এই সাথে তোমাদের সাথে যে ব্যাখ্যাটা বলবো এতে তোমার মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা ওকে, লেখা তো বুঝতে পারছো নাকি আরো জুম করতে হবে? যদি এটা পারো তাহলে আর জুম করবো না, এখানে আলোচনা করে দিব, এটাই ভালো হবে। আর বেশি জুম করলে টপিক কোনটা সেটা বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সুমাইয়া কামাল, সরি বিনতে কামাল আর কি, হ্যাঁ সুমাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছো। এবার তাহলে স্যার, ওয়ালাইকুম সালাম, আদিপ রহমান। আদিপ রহমান, আদিপ কোথাকার? তুমি কি যে প্রত্যয়ের স্টুডেন্ট, মানে আমার অফলাইন স্টুডেন্ট আদিপ, নাকি অনলাইনের কেউ, সেটা একটু জানাও। আচ্ছা এবার দেখি, আলাওয়াল কোন কাব্য রচনা করেন? আলাওয়াল, উত্তর দেওয়া শুরু করে দাও। যা আলোচনা হবে, গল্প টল্প হবে, এটা পড়ার সাথে সাথে লেখা বোঝা যাচ্ছে? ঠিক আছে, লেখা যদি বোঝা যায় তাহলে এইভাবে করে রাখো, আলোচনা করো, তাহলে তুমি দেখতে পারবা কোন প্রশ্ন আসে, কোন প্রশ্নের পরে আগে পরে কি আসছে। আর আমাদের টপিক ধরে ধরে আলোচনা করা, এই যে লেখক পরিচিতি, এমসিকিউ, পাঠ পরিচিতি, তারপরে শব্দার্থ, এতে আমরা বুঝতে পারবো কোন সময় কোন পড়াটা আসতেছে। যাক, যারা নতুন আসতেছে সবাইকে জানায় রাখি,
এখন থেকে প্রতি সপ্তাহে শনি রবি সোম মঙ্গল 4 দিন, শনি রবি বাংলা ফার্স্ট পেপার, তারপরে সোম মঙ্গল হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের, এরকম ফ্রি লাইভ হতে থাকবে। পদ্ম আচ্ছা পদ্মাবতী, এভাবে উত্তর করতে তোমার কষ্ট হবে, লাভও হচ্ছে না। যদি অন্তত বাংলায় লিখতা তাহলে একটা লাভ হইতো কি, তোমার বানানটা প্র্যাকটিস হয়ে যেত। সুতরাং আখিভাবে উত্তর দিবা না, উত্তর দাও 1 খ এরকম, বা 1 বি, ঠিক আছে, বা 1 সি এরকম করে উত্তর দাও, 1 বি এভাবে উত্তর দাও। হ্যাঁ, পদ্মাবতী, পদ্মাগুলি বলে গীতাগুলি না কিছু নাই, বিষ্ণুপ্রিয়াও বলে কিছু নাই, পুনশ্চ বলে কিছু নাই। দেখো প্রশ্নগুলো তোমাদের কাছে কঠিন লাগে, স্যার এত কঠিন প্রশ্ন কেন আসে? আসলে দেখো প্রশ্ন কিন্তু যারা করে তারা কিন্তু তোমাকে কঠিন প্রশ্ন করা তাদের কিন্তু উদ্দেশ্য না, ঠিক আছে? তারা চেষ্টা করে তুমি কি পড়েছো কিনা সেটা যাচাই করা। দেখো তুমি যদি হালকা করে পড়ে থাকো যে পদ্মাবতী, তাহলে কিন্তু তোমাকে আটকাতে পারবে না কেউ, তাই না? তুমি বাকিগুলো দেখলেই বুঝতে পারতেছো না এই নামে কিছু নাই, গীতাগুলি বিষ্ণুপ্রিয়া পিনশ্রীল অস্তিত্বই নেই। এভাবে তোমার অপশন এই জন্য দেওয়া হয়। আলাওল বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? বর্তমান হিসাব করলে ফরিদপুর জেলায়, 2 এর 4, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফরিদপুর জেলায়। ওকে, অর্থাৎ সেই সময় নাম ছিল ফতেহপুর কি না ফতেহাবাদ, এরকম একটা নাম হবে সেই সময়ের আমলে। বর্তমানে যে এই জায়গাটা ফরিদপুর, এখান থেকে তিনি মূলত চট্টগ্রামে গিয়ে হারিয়ে যান, বা তার বাবার সাথে দস্যু হিসেবে, আমাদের এখন যেমন ছেলে ধরে না, তখন আর কিরকম কিউদশ বানিয়ে নিত। কবি আলাওল তার পিতা কোন জলদস্যুদের কবলে পড়েন? কোন জলদস্যু? ফরাসিরা কোন এমন জলদস্যু ছিল না, আরবরা তো ভালোই ছিল, বাঙালি তো কোন জলদস্যু তো করা সাহসী হয় না, পর্তুগিজ জলদস্যু। পর্তুগিজ কারা? পর্তুগালের লোকেরা। হ্যাঁ, অর্পিতা দত্ত। আচ্ছা, দুইজনে প্রশ্ন উত্তর করতেছো ইনশাল্লাহ। আশা করি তোমার তো আমার এই যে বইটা এটা প্রায় ছাপানো হয়েছিল 300 থেকে 350, আশা করি এই 350 জন স্টুডেন্ট অন্তত সামনে ডে বাই ডে থাকবে। আমি 350 জনের কাছে আমাকে মেসেজটা জানাই দিতে হবে, পৌঁছায় দিতে হবে যে বইয়ের সাথে যে ক্লাস এটা জানাই দিতে হবে, যে সময় পাচ্ছি না। তোমরা আস্তে আস্তে সবাইকে জানাই দাও, আর আশা করি একসময় আর কেউ না হোক অন্তত 300 জন মিলে যদি এখানে ক্লাসটা আমরা করতে পারি। আচ্ছা, আলাওয়াল জন্ম কত সাল? আলাওয়ালের জন্ম 4-এর উত্তর কি দিয়ে দিছো? 4-এর উত্তর হ্যাঁ অর্পিতা আগে আগে দিয়ে দিছো, হ্যাঁ মাশাআল্লাহ। এই তো 1607, এই তো আমার আগে আগে দিবা। আচ্ছা, এখানে একটা বিষয় কিভাবে মনে রাখার চেষ্টা করবা। দেখো 1500-তে তোমরা লেখকদের সাল মনে রাখবা এইভাবে, সালটা এক্সাক্ট মনে রাখার চেষ্টা করবা না, তুমি আগে পিছের সময়কালটাকে নির্ণয় করার চেষ্টা করবা। আমি বললাম আজ থেকে 400 বছর, তাহলে 1580 400 বছর হয় না, তাহলে 1500 আগে থাকতে বাদ। এখন হতে পারে হ্যাঁ 1607, 1650, 1680, এটার মধ্যে এখন কনফিউশন। পরে দেখলাম না এটা তো মোট সেই 1680-তে, তাহলে 30 বছর বাদ ছিল, তাহলে এটা উত্তর হবে না। এই তো তাহলে উত্তর 1607। আলাওয়াল কোথায় জলদস্যুদের আক্রমণের শিকার হয়? কোথায়? 5-এর উত্তর, আলাওয়াল জলদস্যুদের শিকার হয় কোন জায়গাটাতে? জায়গাটার নাম বলো। জায়গাটার নাম হচ্ছে কোথায়? চট্টগ্রামের পথে, ঠিক আছে। এরপরে আসো, আলাওয়ালের পিতা কিভাবে মারা যান? আলাওয়ালের পিতা মারা যান হচ্ছে দস্যুদের হাতে। কাদের হাতে? জলদস্যুদের হাতে। অর্থাৎ তার পিতা তো বুড়া মানুষ, ওরা মেরে ফেলায়। আর আলাওয়াল কি করে? আলাওয়ালকে নিয়ে যায় হচ্ছে কি বলে, কোথায় এটা, আচ্ছা আলাওয়ালকে কীর্তদাস হিসেবে নিয়ে যায়, বিক্রি করে দেয় আরাকানের রাজ দরবারে। আচ্ছা, এরপর একটা বিষয়, তোমাদের কিন্তু যারা এই 2টা বই আছে তাদেরকে কিন্তু অ্যাক্সেস দেওয়া হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। তো অনেকে বলেছে স্যার আমাদের পরীক্ষা হচ্ছে আগস্ট মাসে, বা আমাদের পরীক্ষা হবে সেই পরবর্তীতে, কিন্তু মাত্র ডিসেম্বর পর্যন্ত কেন অ্যাক্সেস দিবেন? আচ্ছা আমি বলি, ডিসেম্বরের পর আমি আবার অ্যাক্সেস দিয়ে দিব কোনো টাকা ছাড়াই, কিন্তু বিষয় হচ্ছে ডিসেম্বর পর্যন্ত অ্যাক্সেস এখন দিচ্ছি, কারণ এর মধ্যে আমি যাচাই করব কারা নিয়মিত স্টুডেন্ট কারা অনিয়মিত স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে তুমি প্রতিদিন যখন লাইভ করবা একটা করে স্ক্রিনশট রাখবা প্রতিদিন তোমার লাইভের। যখনই ডিসেম্বরে অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে তোমাকে আবার এই কোর্সে যুক্ত হতে থাকবে, তখন তোমার অ্যাটেন্ডেন্স বা হাজিরা নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি নিয়মিত লাইভগুলো করে থাকো তাহলে আবার পরবর্তী ক্লাসে যুক্ত হতে পারবা। এখানে অ্যাক্সেস দেওয়া কিন্তু আমাদের জাস্ট একটা ক্লিকের ব্যাপার, তোমাদের ওই ফেসবুকের মতন যে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে এরকম সিস্টেম না, কিন্তু এখানে একদম তোমার ফোন নাম্বার আছে, সুতরাং এক ক্লিকের ব্যাপার, ইয়েস অথবা নো এরকম করে আমরা যুক্ত করে দিতে পারি বা বিযুক্ত করে দিতে পারি। তো সুতরাং প্রতিদিনই ক্লাসের একটা এই স্ক্রিনশট রেখে দিয়ে জমা করে রাখবা। আলাওল প্রথম কোথায় কাজ করেন? আলাওল কাজ করেন হচ্ছে আরাকান রাজসভার সেনা দলে, নিজ বাসভূমে, পর্তুগিজের দলে। উত্তর 7-এর ক দিয়েছো, হ্যাঁ 7-এর ক। হ্যাঁ, তাকে প্রথমে আরাকানের রাজসভার সেনা দলে দেয়,
এটা আসলে এটা মনে রাখবে এইভাবে, কেন সেনা দলে দেয়। পৃথিবীতে যেমন ন্যাটো কিংবা অন্যান্য সেনাবাহিনীর দলের মধ্যে যে ছেলেগুলোদের দেখো বা যে মেয়েদেরগুলোকে দেখো বা যারা বোম স্কোয়াড বা সুসাইড স্কোয়াডে যারা থাকে, এরা মূলত এরকম বাংলাদেশ থেকে পুরুষ বা নারী পাচার হয় না, তাদেরকে আর কি সেই কাজে লাগানো হয়। কারণ এই যুদ্ধের মতন ভয়াবহ কাজে কে যাবে, ওই তাদেরকে নেওয়া হয় যাদের আসলে অস্তিত্ব নেই, বাবা নাই, তারা হচ্ছে মৃত্যু বাঁচা মারা তাদের জন্য সমান হয়। তো এই জন্যই ওই সময় জলদস্যুদেরকে নিয়ে গিয়ে দেওয়াই হইতো সেনা দলে। তারপরে তিনি হয় মাগুন ঠাকুরের ব্যক্তিগত সহকারী। আচ্ছা পরে এবার আসো আটের উত্তর দিয়েছো, 8-এর উত্তর 7-এর উত্তর দিয়ে ফেলছো। হ্যাঁ, তো একটা কাজ করো, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য তো আমার আগে উত্তর তাতে দিয়ে থাকো, তোমাদের উত্তর দেখে দেখে আমি সামনে দিয়ে যাবো। 9 পর্যন্ত চলে গেছো। আলাওলের মধ্যবর্তী রচনা কার পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়, কার পৃষ্ঠপোষকতায়? রচনা পৃষ্ঠপোষকতা যদি হয় তাহলে মনে হয় মাগুন ঠাকুর। 8-এর উত্তর কি দিছো? 8-এর উত্তর পারো না? আচ্ছা 8-এর উত্তর আমিও দেখি। 8-এর উত্তর হওয়ার কথা, হ্যাঁ ঠিকই আছে, মাগুন ঠাকুরের। তো এই ছাড়া কি হবে? অর্থাৎ তাকে যে পৃষ্ঠপোষকতা দিত সেটা হচ্ছে কি মাগুন ঠাকুর। আলাওল কোন ভাষাগুলিতে ব্যুৎপত্তি ছিল? কি দিছো? 8-এর 9 দিছো খ। হ্যাঁ, বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃত। আসলে সেই সময় ছিল এটা। ঘত উত্তর হবে না, ইংলিশ তো ছিলই না। বাংলা সংস্কৃতের হতে পারে, বাংলা আরবি হতে পারে। আচ্ছা দেখ, ফার্সি সেই সময় একটা ব্যাপক জনপ্রিয় ভাষা ছিল। আলাওলের নীতি কবিতার নাম কি? নীতি কবিতার নাম, নীতি কবিতার যদি হয় তাইলে বোধ হয় তোফা। 10-এর উত্তর তোফা। হ্যাঁ, 10-এর উত্তর তোফা। তোফা শব্দের অর্থ কি? তোহফা আরবি শব্দ, অর্থ হচ্ছে পুরস্কার। অর্থাৎ এই বইয়ের মধ্যে সে বুঝাতে চেয়েছে আমি কিছু নীতিমূলক কথা বাক্য তোমাদেরকে পুরস্কার স্বরূপ দিলাম। আলাওল কোন বছর মৃত্যুবরণ করেন? আলাওল মৃত্যুবরণ করেন হচ্ছে 1880। 1880, হ্যাঁ 1880। আলাওলের সঙ্গীত বিষয়ক কাব্যের নাম কি? আলাওলের সঙ্গীত বিষয়ক কাব্যের নাম হচ্ছে, আচ্ছা এবার দেখো, এই সঙ্গীত বিষয়ক কাব্যের নামটা, এই নামটা তোমরা এই কবিতাটা নামের মধ্যেই পাবা। আচ্ছা, সঙ্গীতের একটা শব্দ বলো। এই জায়গায় যে সব 4টা নাম আছে, পদ্মাবতী, সাইফুল মুলক, বদিউজ্জামান, রাক্তাল নামা আর সিকান্দা নামা, এই 4টার মধ্যে 11-এর উত্তর দিয়েছো, ঠিক আছে সঠিক। 12-এর উত্তর কে পাবা? দেখো 12-এর উত্তরটা আমি বললাম ক্লু আছে, এই প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে। কিভাবে? সেটা হচ্ছে না কে দিছো? অর্পিতা খ দিয়েছো না, খ হবে না, একটু বলি। সঙ্গীতের একটা শব্দ আছে না, রাগ, এরকম কানে হাত দিয়ে না পেপে করে না এরকম, এইটাকে রাগ বলে। তাহলে সঙ্গীত বিষয় যখন এসেছে, তোমার এই উত্তরটা কিন্তু নামের মধ্যেই আছে, রাগ তাল নামা। উত্তরটা সঠিক কিনা? হ্যাঁ, উত্তরটা সঠিক, রাগ তাল নামা। আলাওলের সঙ্গীত বিষয় কাব্যের নাম কি? আলাওলের সঙ্গীত বিষয় কাব্যের নাম হচ্ছে রাগ তাল নামা। ঋতুবর্ণন কবিতার রচয়িতা কে? ঋতুবর্ণন কবিতার রচয়িতা ওই একজনই, আলাওল, এটা সহজ আছে। আলাওল এবং তার পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন কোন সময়ে? কোন সময়ে? যেহেতু তার জন্ম হচ্ছে 1607-এ, তার মানে এই সময়টা হবে 17 শতক। তোমরা জানো সব সময় সময়টাকে ধরা হয় 100 বছর এগিয়ে। আমরা বাস করি 2000 সালে, কিন্তু বলা হচ্ছে এটা 21 শতাব্দী এরকম। তাহলে তার যদি জন্ম 1607, সুতরাং এটা হবে 17 শতক। এরকম ভাবে আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করিও, কারণ লাইভ ক্লাসে একদম সময় নষ্ট হবে। লাইভ ক্লাসে একেবারে তোমার প্র্যাকটিসটা করানো, অর্থাৎ তুমি পারতেছো কিনা, হচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু হবে। আর এইভাবে করে যদি এমসিকিউ তুমি ঘরে ঘরে একা একা নিজেও পড়তে পারতা, কিন্তু এই যে আমার সাথে যে পড়ার কারণে আমি যে ছোট ছোট ব্যাখ্যাগুলো বলতেছি, একেবারে তোমার মনের ভিতরে গেঁথে যাবে। আমি মনে করি ইনশাল্লাহ দেখো পরীক্ষার আগে পরে কখন আর ধরতে হবে না। আর দেখছো তো কেমন অনর্গল এই সবগুলো করাবো, সবগুলো। তোরা কেউ না থাকলেও আমি কিন্তু ক্লাসটা শেষ করবো একেবারে সবগুলো করিয়ে, কারণ এই ক্লাসটা পরবর্তীতে আরো অনেকেই দেখবে, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু সবগুলো এমসিকিউ শেষ করে দিই। আর এখানে যে কটা এমসিকিউ আছে সবগুলো গুরুত্বপূর্ণ, এর বাইরে আর এমসিকিউ পড়া দরকার নেই, আর এর থেকে কম পড়লেও তুমি বিপদে পড়বা। আলাওল রাজসভায় কোন রাজের সেনাদলে কাজ পেয়েছিলেন? কোন রাজের কাজ পেয়েছিলেন? এই তো আরাকান রাজ। আলাওলের পৃষ্ঠপোষক মাগন ঠাকুর ছিলেন কি? মাগন ঠাকুর ছিলেন রাজ দরবারের প্রধান আমত্ত। তোমরা 15 পর্যন্ত গেছো, আমি তো 16 পর্যন্ত চলে গেলাম, আমার আগে যাও। আলাওল কোন কাব্য রচনা করেন? আলাওল করেন হচ্ছে পদ্মাবতী কাব্য, ঠিক আছে? ওকে, এবার আসি এখানে পাঠ পরিচিতি থেকে। ঋতুবর্ণন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঋতুবর্ণন নেওয়া হয়েছে একটা কাব্যগ্রন্থ থেকেই
আচ্ছা দেখি, প্রথমে বলি সঙ্গীত লহরী তো হবেই না, এই নামে তো কোনো বই নাই। মেঘদূত, গীত গোবিন্দ, ওকে, তার মানে উত্তরটা প্রশ্নের মধ্যেই আছে, আমরা জানি। অর্থাৎ ধরো বাকিগুলো তো জানি না, আলাওয়ালি তো লিখছে ঋতুবর্ণন, তাহলে পদ্মাবতী ছাড়া আর তো কোনো একটা অপশন হওয়ার সুযোগ থাকছে না। এবার আসো, কবি আলাওয়ালের ঋতুবর্ণন কিভাবে রচিত হয়েছে? কবি আলাওয়ালের ঋতুবর্ণন কিভাবে রচিত হয়েছে? যুদ্ধ ধ্বংসের উপর, প্রকৃতির বৈচিত্র্যের কাব্যিক রূপে, শুধুমাত্র মানব প্রেমের উপরে, ধর্মীয় আঙ্গিকে। এটা কি হবে? এই তো একই, প্রকৃতির বৈচিত্র্যের কাব্যিক রূপে। বাকিগুলো তো এখানে মানব প্রেমের উপর চলে মোটামুটি, কারণ কবিতার জায়গায় জায়গায় খালি ঋতুর মধ্যে সবার নাকি প্রেম জাগে, কবি এইভাবে দেখিয়েছেন। কিন্তু 19-এর উত্তর হবে ক। 20 ঋতুবর্ণন কবিতায়, আচ্ছা উত্তর দেখছি একজনই করতেছো না দুজন করতেছো, ওর পিতা, বাকিরা কই? ঋতুবর্ণন কবিতার প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা, ধর্মীয় বার্তা প্রচার করা, মানুষের অসহায়ত্ব প্রকাশ করা, যুদ্ধ সংগ্রামকে চিত্রিত করা। ঋতুবর্ণন কবিতার প্রধান উদ্দেশ্য কি? প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা, এটাই তো, প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা। তারপরে আসো শব্দার্থের মধ্যে। এই কবিতাটার মধ্যে শব্দার্থ যা কিছু আছে সেইটা একদম বেটে খেয়ে ফেলবা, কারণ এই কবিতার শব্দার্থ থেকে প্রচুর প্রশ্ন আসে। কারণ এই শব্দার্থগুলো তো এমনি একে তো প্রশ্ন আসেও বেশি, জিনিসটাও কঠিন, আর এই শব্দার্থগুলো পারলে এটার পড়া শেষ। অর্থাৎ এটার মূল বিষয়টা কিন্তু শব্দার্থ। হ্যাঁ, তারপর শব্দার্থগুলো দেখি। প্রথম শব্দ কাফুর কস্তুরী চোয়া কি? কাফুর কস্তুরী চোয়া, আচ্ছা এই তিনটে হচ্ছে সুগন্ধি। অর্থাৎ কাফুর একটা সুগন্ধি, কস্তুরী একটা সুগন্ধি, চুয়াও একটা সুগন্ধি। একটু কয়েকটা উদাহরণ দেই। কাফুর তোমরা একটু চিনতে পারো, চিনা থাকার কথা, দেখবা সাদা করে মানুষ মারা গেলে কপালের মধ্যে একটু লাগিয়ে দেয় একটু সুগন্ধি করার জন্য, যাতে লাশের দুর্গন্ধ না, তাহলে এটা বলে কফুর। তোমরা তোমাদের ভাষায় কর্পূরও বলে, তাই না? এরপর আসো কস্তুরী। কস্তুরী কি? কস্তুরী হচ্ছে মাস্ক। তোমরা শুনো, অনেকে ব্যবহার করো, অনেক ছেলেও ব্যবহার করে, মেয়েরাও ব্যবহার করে। সেটা হচ্ছে মাস্ক, ইংলিশে যেটাকে মাস্ক বলে, এটা মুখে দেওয়ার মাস্ক না, ইংলিশে কস্তুরী, ইংলিশে মাস্ক, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ। সাধারণত অনেক পুরুষ ব্যবহার করে, যারা ইয়াবা খায়, ইয়াবার ঘ্রাণ। এই কস্তুরী হচ্ছে হরিণের নাভি। এখন তোমরা তো শুনছই হরিণের নাভির মধ্যে সেই সুঘ্রাণ, তার মানে এটা একটা সুগন্ধি। এরপর আসে চুয়া। চুয়াটা কি আমি শিওর বলতে পারবো না, কিন্তু মোটামুটি মনে হয় চুই ঝাল এর সাথে কোনো একটা সম্পর্ক থাকতে পারে, যে এই জিনিসটা দিয়েই খাদ্যটাকে একটু সুগন্ধি করা হয়। এরপর আসে সুমাদক। 22-এর উত্তর করছো, 22-এর উত্তর, 22-এর উত্তর করো নাই। সুমাদক শব্দের অর্থ কি? সু মানে হচ্ছে ভালা, উত্তম, তাহলে সু মানে উত্তম। আর মাধব শব্দটা এসেছে মধু প্লাস এই যে এইটা, এটা তোমরা বাংলা ক্লাসে প্রত্যয়ের মধ্যে পড়বা। মাধব শব্দটা মধু প্লাস এই শব্দ কিংবা অ যুক্ত হয়ে শব্দ হয়েছে মাধব, অর্থাৎ বসন্তকাল। বসন্তকালে তো মধু তৈরি হয়, মধুর মাস, মধুমাস, তাহলে সুমাধব হচ্ছে বসন্তকাল। ওকে, 26 মিনিট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো ওকে, ভালো তাহলে আমি তাড়াতাড়ি আগাই। 23 হচ্ছে মলয়া সমীর বলতে কি বুঝায়? মলয়া সমীর বলতে বুঝানো হয় হচ্ছে, মলয়া মানে হচ্ছে, দেখো সমীর মানে হচ্ছে বাতাস। সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। আর মলয়া মানে কি? মলয়া মানে হচ্ছে দক্ষিণা বাতাস। মলয়া মানে কি? দক্ষিণা, দক্ষিণা স্নিগ্ধ। দেখো মলয় এটা একটা বাতাস, সমীর এটাও বাতাস, তাহলে সব যদি বাতাস হয় পার্থক্যটা কি? একটা পার্থক্য আছে, অর্থাৎ সব ধরনের বাতাসকে সমীর বলে, আর মলয়া মানে শুধুমাত্র দক্ষিণ দিকের বাতাসটাকে মলয়া বলে। 24 কামের শব্দটি কার সাথে সম্পর্কিত? কামের শব্দটি প্রেমের দেবতার সাথে সম্পর্কিত। কামদেব, কাম কামাখ্যা বা কিংবা এরকম শব্দ আছে না, কাম শব্দটি প্রেমের দেবতার সাথে সম্পর্কিত। এরপর আসো পদাতি শব্দের অর্থ কি? পদাতি শব্দের অর্থ হচ্ছে পদচারী সৈনিক। হ্যাঁ, পদাতি মানে কি? পদচারী সৈনিক। কত উত্তর দিয়েছ? আমি তো চলে গেছি কততে? 25-এ। আচ্ছা ঠিক আছে, এই তো 25-এ আসো, আমার আগে উত্তর দিয়ে ফেলবা, ভুল হোক, ঠিক আছে, আমি করার আগে দিয়ে ফেলবা। এখানে নুসরাত জাহান, একজন নতুন দেখলাম, নুসরাত জাহান, তোমার কাছে কি আমার বাংলা দ্বিতীয় বই আছে? যদি থাকে তাহলে জানাচ্ছি, তোমরা কিন্তু একটা কোর্স পাচ্ছ। আর হইতেছে এই ক্লাস হবে প্রতি
7টা ও 8টা বাজে করেছিলাম, পরে দেখতেছি 8টা বাজে আসলে সমস্যা হয়ে যায়, আজান দেয়, তারপরে হচ্ছে এই একটু সময় হয়ে যায়, এই জন্য 8:30 থেকে, এখন থেকে ক্লাস হবে 8:30টায়, 8:30 থেকে 10টা পর্যন্ত আমরা একটা টাইম লাইন ধরি। 8:30 থেকে 10টা প্রতি শনি রবি সোম মঙ্গল। শনি রবি হচ্ছে বাংলা ফার্স্ট, রবি আর শনি রবি বাংলা ফার্স্ট, আর সোম মঙ্গল হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের প্র্যাকটিস ক্লাস হবে। তাহলে পদ্ধতি শব্দের অর্থ কি? পদচারী সৈনিক। 26 বনস্পতি বলতে বোঝানো হয়েছে কোন ধরনের গাছ? বনস্পতি বলতে বোঝানো হয়েছে ফুল ফল উভয় ধারণ করে, ফুলও শুধু ফল ধরে, শুধু ফুল ফোটে, শীতকালীন গাছ। এটা বনস্পতি উত্তর দিতে পেরেছো। রানা শেখকেও জানাচ্ছি, তুমি মনে বই নিছো তো, আমরা সবাই বলতেছি যারা বই নিয়েছে তাদের জন্য কিন্তু বলছিলাম বইয়ের সাথে কোর্স ফ্রি, কোর্সের সাথে বই ফ্রি যেটা বলেছিলাম, সেই প্রোগ্রাম কিন্তু এই যে এই সপ্তাহ থেকে শুরু হইলো। একটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এরকম চলতে থাকবে। ওকে, রানাকে আমি ফোন দিতাম, স্যার আমি সাদিয়া আক্তার, আপনার 2টি বই আছে এবং কিছুদিন পরে বাংলা প্রথম পত্র তাও পেয়ে যাবো। ও সাদিয়া চিনছি, ও নুসরাত নামে আসছো। আচ্ছা দেখ, সাদিয়া চিনি, নুসরাত চিনি নাই। সব তো নিজে নিয়ে রাখছো, সাদিয়া নুসরাত মেয়েদের কমন নামগুলা সব তোমরা নিয়ে রাখছো। এরপরে আসো, বনস্পতি বলতে কি বুঝায়? দেখো বনস্পতি হচ্ছে বট গাছকে বনস্পতি বলে, এটা একটু মনে রাখো, আরো জীবনের আর অনেক জায়গায় কাজে লাগবে। কেন বট গাছকে বনস্পতি বলে? বন মানে তো বন। এরপরে পতি মানে কি? মালিক। বনের মালিক হচ্ছে যেমন বনের রাজা সিংহ, এরকম গাছদের রাজা কি? বট গাছ। এখন বট গাছে কি ফুল হয়? বট গাছে শুধু ফল ধরে, এই জন্য এটাকে বনস্পতি বলতে বোঝানো হয়েছে কোন গাছ? যে গাছে শুধু ফুল ধরে, ফল ধরে, এটাই না? একটু আমি ক্লিয়ার হয়ে নেই। হ্যাঁ, শুধু ফল ধরে। আরেকটা জিনিস সেরকম বলে, ফল ধরে মানে ফল ধরে মারা যায়। স্যার ক্লাস আমার অনেক ভালো লাগে, বেস্ট টিচার আপনি। আচ্ছা, রবিউল আহমেদ নিলয়কে অসংখ্য ধন্যবাদ। রবিকে জানিয়ে দিচ্ছি এই ক্লাস কিন্তু এখন থেকে নিয়মিত হবে, প্রতি শনিবার এবং হচ্ছে শনি এবং মানে শনি রবি সোম মঙ্গল। তারপরে আসো 27 কিংসুক কোন বৃক্ষ বা ফুল? কিংসুক হচ্ছে, কিংসুক পারছো কেউ? কিংসুক হচ্ছে শীতকালে ফুটে, দেখো একেবারে কি চমৎকার যে লাগে। হ্যাঁ, কিংসুক। 28 উত্তর দিছো, খ দিয়েছো, উত্তর সঠিক হয়েছে, বেলি ফুল। কিংসুকের উত্তর পারছো? কিংসুক হচ্ছে কৃষ্ণচূড়া, লাল লাল, হ্যাঁ কি সুন্দর গাছে ধরে। ঠিক আছে রবিউল আহমেদ। আচ্ছা, তারপর হচ্ছে মল্লী শব্দটি কি নির্দেশ করে? মল্লী শব্দ নির্দেশ করে হচ্ছে বেলি ফুল। ঝংকার শব্দের অর্থ কি? ঝংকার শব্দের অর্থ হচ্ছে বিনা, না বিনা, এরকমই হবে, বিনা। হ্যাঁ, ঝংকার মানে হচ্ছে, দেখো পৃথিবীতে অনেকগুলো শব্দের নাম আছে, যেমন বাঘের ডাককে হুমকি বলে, হুঙ্কার। সিংহের ডাককে বলে হচ্ছে কি কি বলে না, তারপরে এরকম করে হাতি ডাককে বলে বিংহতি। ঠিক একই অবস্থা, ঝংকার হচ্ছে বিনার শব্দ, বিনার মধ্যে যেটা তোলা হয় সেটাকে বলা হয় ঝংকার। কাফুর কি? কাফুর হচ্ছে এক প্রকার সুগন্ধি, যে ব্যাখ্যাটা আমি তোমাদের বলেছিলাম, মানুষ মারা গেলে পরে যাতে লাশের গন্ধ না বের হয়, এই জন্য তার কপালে বা তার শরীরে কর্পূর বা কাফুর ছিটিয়ে দেওয়া হয় এই সুগন্ধির জন্য, এক প্রকার সুগন্ধি। যাবক শব্দের অর্থটা কি বলছো? 31 উত্তর কিছু করছো। 27 তো পলাশ হওয়ার কথা। আচ্ছা, ভালোটা কথা বলছো। কিংসুক কোন বৃক্ষ বা ফুল? কিংসুক কোন বৃক্ষ ফুল? হ্যাঁ, এটাও ঠিক বলছো, আমিও তো এটাও জানি, পলাশ ফুল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, আমার ভুল। নীলকে অসংখ্য ধন্যবাদ। এটা কিংসুক পলাশ ফুলি। হ্যাঁ, কিংসুক হচ্ছে পলাশ ফুল। তাহলে কৃষ্ণচূড়া কেন বললাম? মনে হয় তোমাদের একটা নোটের কাজ করতেছি, সেটা হচ্ছে কি বলে ফেব্রুয়ারি 1969, ওটার জন্য মনে ভুলটা হয়ে গেছে। যাই হোক, তাহলে এটা পলাশ ফুলি হবে। ইয়ার উত্তরটাই সঠিক হয়েছে। এটাকে ইয়াকে ধন্যবাদ। স্যার প্রতিদিন কি আইডিতে ক্লাস হবে? হ্যাঁ, প্রতিদিন না, শনি রবি সোম মঙ্গল 4 দিন এই আইডিতে ক্লাস হবে। আর যদি মানবিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে মানবিজ্ঞানে ক্লাস হবে, শুধুমাত্র মানবিকের সাবজেক্ট গুলো। বুধ আর বৃহস্পতিবার দিন আপাতত অর্থনীতি শুরু হবে, আর ডে বাই ডে অন্য ক্লাসগুলো শুরু হলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর সবার আগে আমি চেষ্টা করতেছি যুক্তিবিদ্যার ক্লাসটা আনার, কারণ প্রচুর স্টুডেন্ট যুক্তিবিদ্যার ক্লাসের জন্যই বেশি দাবি করতেছ। আচ্ছা, মল্লী শব্দটি কি? বেলি ফুল। ঝংকার বলছে, এবার কাফুরও বলছি। স্যার 25-এর বি হওয়ার কথা। হ্যাঁ, 25-এর বি দিয়েছি। 25-এর বি দেখি তো। পদার্থী শব্দের অর্থ কি? সংবাদবাহক। আচ্ছা, একটু তোমাদের বলে রাখি,
পদাতি শব্দের অর্থ হচ্ছে পদচারী সৈনিক। হ্যাঁ, আবার তুমি বললা সংবাদবাহক, এটাও ঠিক আছে। আসলে এই জন্যই দেখো উত্তর কিন্তু এইটা উভয় সঠিক, ঠিক আছে। কিন্তু আমি তাহলে আপনি এটা কেন দিলেন? এটা দিলাম এই জন্যই, এইটা দিতে গেলে তো আবার এটা তো হয়ে যেতেছে, যদি বলতো সবগুলো সঠিক তাহলে এটা হইতো, কিন্তু সবগুলো সঠিক ধরে নেই। এই জন্য হচ্ছে আমি এইটাই সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যেটা সেটাকে রাখছি, বুঝতে পারছি? অর্থাৎ এখানে আমারও ভুল না, তোমারও ভুল না, কোশ্চেনটাই কনফিউশন। এখন প্রশ্ন হইতেছে স্যার এই ধরনের প্রশ্ন কেন করে? এই যে জ্ঞানগুলো বের করার জন্য। এটা তো প্রমাণ হয়েছিল আমি এটা ভুল করি নাই, এবং এটা তো প্রমাণ হয়েছে তোমরাও জানো, দেখছো? এই জন্য প্রশ্নগুলোর মধ্যে ইয়ারা এই কাজগুলো করে, যারা প্রশ্ন বানায় তারা একটু কনফিউশন দিয়ে দেয়, যাতে এটা নিয়ে আলোচনা করে, কথা হয়, বিতর্ক হয়। আচ্ছা, যাজক 31 তো কেউ দেওয়া নেই। এইচএসসি 25-এর মানবিক, এইচএসসি 25-এর তো শেষ, 25-এর তো আর কোনো ক্লাস হবে না, সাবজেক্টের ক্লাস 25-এর মানবিক সাবজেক্টের। হ্যাঁ, তারপরে কি বলতেছিলাম, যাজক যাবক অর্থ তো কেউ দিলা না, কেউ দাও। যাবক অর্থ হচ্ছে আলতা। ও আচ্ছা আচ্ছা, ইয়া বললা রবিউল আহমেদ নীলয় স্যার প্রতিদিন কি, হ্যাঁ ওই এইচএসসি 27, হ্যাঁ সেটাই তো, এইচএসসি 27 যদি হয় এটা তো সেই 27ই, অর্থাৎ এটা 26 এবং 27 দের কোর্স, এই কোর্সটাই হচ্ছে 26 এবং 27 দের। এখানে তো লাল করে উত্তর দেওয়া, 31 উত্তর দেওয়া। আচ্ছা, তাহলে তো আমরা উত্তর করতে পারবো না। আচ্ছা, এবার একটা কাজ করি, চলো আমরা জ্ঞানমূলকে চলে যাই। এটা তোমাদের ওপিনিয়ন, কি বলো? জ্ঞানমূলকে চলে যাব নাকি বাকি এমসিকিউ গুলো প্র্যাকটিস করব? বাকি এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে গেলে আমাকে 2টা মিনিট সময় দিতে হবে। না, বাকি এমসিকিউ গুলো প্র্যাকটিস করি, কারণ মূল পার্ট এটাই যদি না করি। ও আচ্ছা, নিলয় বলছো মানবিক কোন কোন সাথে নিলে ভালো। আচ্ছা, এটা তুমি একটা কাজ করো, আমার হোয়াটসঅ্যাপে নক দিও, কারণ মানবিক কোন কোন সাথে নিলে ভালো এটা এক কথায় উত্তর হয় না। আসলে এটা উত্তর হয় না, এক কথা উত্তর দেওয়া উচিত না, কারণ তোমার প্রেক্ষাপট, তোমার রেজাল্ট, তোমার আগের ব্যাকগ্রাউন্ড কি ছিল, বর্তমান কলেজটা কি, এগুলো জেনে তারপর বলতে হবে, তারপর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তার অনুযায়ী বলতে হবে। স্যার এমসিকিউ গুলি পড়, হ্যাঁ ঠিক আছে, এমসিকিউ গুলি আসলে পড়ানো উচিত। আচ্ছা হ্যাঁ রবিউল, তোমরা এমসিকিউ গুলো পড়ে প্র্যাকটিস করে রাখছো, ঠিক আছে। আমাকে একটু বের হইতে হবে এখান থেকে, বের হয়ে আবার ঢুকতে হবে। খুব চমৎকার জিনিস আসলে, বুঝতে পারছো? ওয়েবসাইটটা নেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে। এই যে দেখো এখানে দিয়ে দিছি, আগে তোমাদের ক্লাস নিয়ে গেলে কি যে এলোমেলো হইতো, ক্লাস কই, নোট কই, উত্তর আছে, ইয়া কই, শীট কই, এমন আর কিছু লাগবে না, সবকিছু এখন একটা জায়গায় সুন্দর করে সাজানো।
চলো বাকিগুলো শুরু করি। ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচন্ড হয় কখন? কখন সূর্য কখন প্রচন্ড হয় এটা তো জানা কথা। ও ফারহা ফাহমিদা, ফারহাও জানা রাখি, এটা হচ্ছে ইয়াসিন রাকিব বাংলা মেন্টর এই গ্রুপে এখন থেকে প্রতি শনি রবি বাংলা ফার্স্ট পেপার রাত 8:30টায়, এবং হচ্ছে সোম মঙ্গল হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র রাত 8:30টায়। আর কোর্স পিডিএফ সবগুলো পাবে হচ্ছে যাদের কাছে আমার বাংলা দ্বিতীয় পত্রে 2টা বই আছে, তাদের জন্য আর কি শুরু করা। ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচন্ড কখন হয়? তাদের উত্তর দাও 32-এর ক। হ্যাঁ, নিধাককালে। ওকে, ভালোই বলছো, আমিও খেয়াল করি, আমি জানি গ্রীষ্মকালে, এখন গ্রীষ্ম হচ্ছে নিধাক, নিধাক মানে গ্রীষ্ম। 33, অতি দীর্ঘ সুখের রাত কিভাবে পোহায়? কিভাবে পোহায়? তাতে আমার আগে উত্তর দাও 33-এর কিভাবে পোহায়? তীব্র গতিতে? নো, ঝলকে। এখানে কনফিউশন লাগাই ফেলবো অনেকে, নিমিষে, পলকে, ঝলকের মধ্যে একটা কনফিউশন লাগাই ফেলবা। এই জিনিসটা উত্তর দেওয়ার জন্য পলকে পোহায়। পলক বলছে না? তার মানে আমাদের আইসিটি মন্ত্রীর নাম কি? আজ থেকে 400 বছর আগে আলাওল নিয়ে গেছিল পলক। 33-এর গ। হ্যাঁ, পলকে পোহায়। আচ্ছা, নিমিষ মানে কি জানো? নিমিষ মানে হচ্ছে এই যে চোখ আছে না, চোখের যে পাতা ফেলা, এইটাকে নিমিষ বলে। বলো না 1 নিমিষে আমি কাজটা করে ফেলবো, এই 1 নিমিষ মানে হচ্ছে চোখের পাতা ফেলার আগে। এটা নতুন জিনিস জানাইলাম, এটা অনেকেই জানে না, যে বলে 1 নিমিষে করে ফেলবো, 1 নিমিষে শেষ, 1 নিমিষে তেল চবড়ি সব পরিষ্কার করে ফেলে, কিন্তু নিমিষ মানে কি জানে না। ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন? কেমন? মুকুলিত, পুষ্পিত, বিচিত্র, কুসুমিত। আচ্ছা, বিচিত্র হবে না, বাকি কোনটা হবে? দেখো উত্তর। হ্যাঁ, এইটা হবে মুকুলিত। ঋতুবর্ণন মুকুলিত দিছ 33-এর 3, না 33-এর 3 হবে না কিন্তু, 33-এর 3 ঠিক আছে। 34-এর উত্তর কি দিছ? 34-এর ক। হ্যাঁ, মুকুলিত। ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? কুসুমিত কিংসুক, কিংসুক তো কি পলাশ ফুল, সঘন বন কি রঙের? এটা লাল রঙের হবে, কারণ পলাশ ফুল যেহেতু লাল রঙের, তাহলে বন কি কালারের হবে? বন লাল কালারের হবে। 35-এর 4। এরপর হচ্ছে মানে আমাকে একটু সুযোগ দিবা না, আমার আগেই উত্তরটা করে ফেলবা। ঋতুবর্ণন কবিতায় কবির মতে দম্পতির চিত্তে কি অনুভূত হয়? এই কবিতায় জায়গায় জায়গায় খালি লেখকের কবির মনে হয়েছে সবার মনের মধ্যে খালি সুখ জাগে, ঠিক আছে, বাসনা জাগে, এরকম আর কি কবির মনে হয়েছে। গ্রীষ্মকাল, ওই শরৎকাল, ওই বসন্তকাল, ওই বর্ষাকাল, সব কালই নাকি রোমান্টিক কাল। আচ্ছা, এরপরে ঋতু মতে দাম্পত্যের চিত্তে কি অনুভূত হয়? বাসনা, নিন্দা, আকাঙ্ক্ষা, চেতনা তো হবেই না, এটা বাসনা হবে, চেতনা অনুভূত হয় ঋতুবর্ণন 36-এর। আচ্ছা, 35-এ কি দিছ? 36-এর দিছ 4, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আসলে নাই, হয় বাসনা বা চেতনা। আচ্ছা, আমার এখানে উত্তর দেখাচ্ছে চেতনা। আমরা বিষয়টাকে একটা ইনভেস্টিগেশন করে দেখব কবিতার মধ্যে কি আছে, দম্পতির চিত্তে কি হয়। আচ্ছা, কবিতার এটা আছে, দেখো কয়েকটা লাইন। যুবক মনে জাগে অনুভব, যুবকের মনে অনুভব জাগে। তারপরে আছে দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। তারপরে আছে যুবক চিত্ত হর্ষিত ডরে। আচ্ছা, যুবক চিত্ত হর্ষিত। এরপরে আছে উত্তেজিত যামিনী, দম্পতি মনে সুখ। এরপরে আছে দম্পতি চিত্তে চেতন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে উত্তর, যেহেতু এটা কনফিউশন হয়েছে, এই যে দম্পতির চিত্তে চেতন অনুভব। শীতকালে দম্পতির মনে চেতনা জাগে, ঠিক আছে, চেতন অনুভব হয়। তার মানে আমরা এরকম ভাবে ইনভেস্টিগেশন করে পড়লে পড়াটা দীর্ঘমেয়াদে হবে, মনে থাকবে দীর্ঘদিন। আসলে তোমাদেরকে আগে যেমন ক্লাসে শুরু করা মাত্রই 200-300 স্টুডেন্ট একদম ক্লাসে ঢুকে পড়তা, দীর্ঘদিন এরকম আসলে ক্লাস নেওয়া হচ্ছে না, এই জন্য আসলে ক্লাস নেওয়ার মুড পাই না। আচ্ছা, শুরু করলাম আবারও তোমরা যদি যাওয়া শুরু করো, ক্লাস না আসা শুরু করো, তাহলে আবার কিন্তু বন্ধ করে দিব, ঠিক আছে। এরপর আসো, ঋতুবর্ণন কবিতায় মলয়া সমী বলতে কি বোঝানো হয়েছে? বলতো মলয়া সমী বলতে কি বোঝানো হয়েছে? মলয়া সমীর বলতে বোঝানো হয়েছে, সমীর মানে বাতাস,
আর মলয় মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। কে এটা? সাদ আব্দুল্লাহ। আচ্ছা হ্যাঁ, সাদের সাথে মানে কতকাল কথা হয়েছে, নিয়মিত ক্লাস করো। ঋতু বর্ণন কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে? নবীন পল্লব। 38-এর 37 পর্যন্ত দিয়েছে, 38-এর ক নবীন পল্লব। ঋতু বর্ণন কবিতায় ভ্রমর কি করে? ভ্রমরের কাজ কি? ভ্রমরের কাজ তো বাংকার তো না, কলরব না, কলরব হচ্ছে পাখি করে। গুঞ্জন, এটা গুঞ্জন ছাড়া অন্য কিছু আসলে আর হওয়ার কথাই না। 39-এর কনফ্লিক্ট ক্লিয়ার হই। হ্যাঁ, এটা কি হবে? গুঞ্জন। ভ্রমর কলরব করে, এখানে কলরব দেখাচ্ছে। ঠিক আছে, আমি গুঞ্জন মনে করলাম। 37-এর তোমরা দিলা কি? 39-এর দিলা, 39-এর গ দিয়েছে গুঞ্জন। আচ্ছা ঠিক আছে, আমিও গুঞ্জন মনে করছি, তোমরা গুঞ্জন দিয়েছ। এখানে দেখাচ্ছে উত্তর হচ্ছে কলরব। কলরব তো পাখির কলরব হয়, এটা তো কলরব হয় না। আচ্ছা ঠিক আছে, তাও আমি একটু দেখি, কবিতার মধ্যে যাই। বসন্ত ঋতু উদিমাল কুসুমিত কিংসুক, ভ্রমরের ঝংকার কোকিল কলরব। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ভ্রমরের ঝংকার হবে। এই যে ভ্রমরের ঝংকার কোকিলের কলরব, তো সুতরাং পাখি কলরব করে, ভ্রমরের কখনো কলরব হবে না। তার মানে এই প্রশ্নটার মধ্যেই ভুল আছে। ঠিক আছে, এই প্রশ্নটাই একটু কনফিউশনাল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানে হবে ভ্রমর। ভ্রমর কি করে? ভ্রমর হচ্ছে এটা বাংকার হয়ে গেছে, ঝংকার হবে। ভ্রমর কি করে? ঝংকার করে। 39-এর তারপরে আসে 40-এ দিয়েছে ভ্রমরের ঝংকার। এই যে পরে তো উত্তর দেওয়া আছে। ভ্রমরের ঝংকার কোকিলের কলরব শুনে কার মনে অনুভব জাগে? কার মনে? এই যে যুব মনে, যুবকের মনে খালি অনুভব জাগে। ঠিক আছে, কোন ঋতুতে? বসন্তকালে না? বসন্তকাল কি আসতেছে না চলে গেছে? ঠিক আছে, হ্যাঁ। তারপরে বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি? বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য স্নিগ্ধ মলয়া সমীর। তো প্রচন্ড তাপ তো হবেই না, অবিরল বৃষ্টিপাত এটা হবে না, নির্মল আকাশ। আচ্ছা, এটা তো হবেই না বুঝি, কিন্তু এটা একটু আলাদা করে বলতো, জ্ঞানমূলক প্রশ্ন থেকে জিজ্ঞেস করলাম। বলতো নির্মল আকাশ কোনটা হবে? কোন কালের বৈশিষ্ট্য? নির্মল আকাশ। এরপরে বসন্ত কোকিলের ডাকে কি বোঝায়? দুঃখের বার্তা, বর্ষার আগমন, শীতের প্রস্থানের বার্তা, প্রেমের আহ্বান। ওই কবির মত অনুযায়ী বা কবিতা অনুযায়ী প্রেমের আহ্বানই হবে। ভ্রমরের ঝংকার কোথায় শোনা যায়? বসন্ত ঋতুতে। গ্রীষ্ম ঋতুতে প্রকৃতিতে কেমন হয়ে ওঠে? গ্রীষ্ম ঋতুতে প্রকৃতিতে কেমন হয়ে ওঠে? প্রকৃতি হয়ে ওঠে ফুলে, এটাতে নির্মল হওয়ার কথা, মানে ফুলে ভরপুর, কিন্তু ফুলে ভরপুর তো কবিতার মধ্যে নাই, নির্মল কথাটা মনে আসে। এই জন্য প্রশ্নটা ওই জায়গা থেকে করতে পারে। তারপর একটু দেখে নেই। ও গ্রীষ্ম ঋতু বলছে, গ্রীষ্ম ঋতু, সরি আমি বসন্ত না, গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু কেমন হয়ে ওঠে? উষ্ণ ও রুক্ষ। হ্যাঁ, শরৎকালে তো সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর। এরপর আসো, গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ছায়া, মলয়া পবন, অবিরল বৃষ্টি, শীতল চন্দ্র, নির্মল আকাশ। এই যে ছায়া ও কি মলয়া পবন। ঠিক আছে, এই ছায়া বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ শীত গ্রীষ্মকালে এত গরম পড়ে, ছেলে যেমন লুঙ্গি পরলে ভালো লাগে, এরকম আর কি লুঙ্গির কথা বলছে না। ও আচ্ছা, এটা গাছের ছায়া বলেছে। আচ্ছা ঠিক আছে, গাছের ছায়া। বর্ষা ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি? বর্ষা ঋতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড গরম, তুষারপাত, ঘন ঘন মেঘের গর্জন, ফুল ফুটে উঠা। তাহলে বর্ষা ঋতুর প্রধান তুষারপাত তো হবেই না, ঘন ঘন মেঘের গর্জন। বর্ষা ঋতু এটাই হতে পারে। আচ্ছা, এগুলো এই কবিতাটার মধ্যে একমাত্র শব্দ তো ছাড়া বাকি সবকিছু সহজ, কারণ এটা তো আমরা খুব সহজ করে ডিটেক্ট করে ফেলতে পারি। অবশ্য সব কঠিন নিতেছে, কঠিনটা প্রশ্নে আসে, সহজগুলো আসে না। বর্ষা ঋতুতে দাদুরির ডাক কি প্রকাশ করে? আচ্ছা দেখি তোমরা বলতে পারো কিনা, এখানে যারা যারা আছো, দাদুরি মানে কি? এই ক্লাস তোমরা আগে করেছো বা কলেজ হয়তো করাইছে বা নিজে আগে পড়ছো। দাদুরি মানে কি কে বলতে পারো? তাড়াতাড়ি করে আমার লেখার আগে কমেন্ট করে ফেলো।
দাদুরি মানে হচ্ছে ব্যাং, ঠিক আছে, গ্যাং গ্যাং করে। বর্ষা ঋতুতে দাদুরির ডাক কি প্রকাশ করে? প্রকৃতির নিস্তব্ধতা, প্রকৃতির প্রেমের অনুভূতি, প্রকৃতির সজীবতা, ধ্বংসের বার্তা। আচ্ছা, ধ্বংসের বার্তা হবে না, নিস্তব্ধতা তো হবে না, প্রেমের অনুভূতি হতে পারে। দাদুরির প্রেমে ডাকে প্রেম প্রেম ভাবনা কি জাগে। প্রকৃতির সজীবতা, আচ্ছা এখানে উত্তর আছে প্রকৃতির সজীবতা। ঠিক আছে, তোমরা কি উত্তর করছো? 47-এর উত্তর দিয়েছ গ, প্রেমের অনুভূতি। আচ্ছা ঠিক আছে, আমি মনে আখির সাথে একমত, এটাই মনে হবে। কারণ দেখো, দাদুরির ডাকে জাগে অনুভব, এরকম একটা কথা আছে, তাহলে আমরা কবিতাটার মধ্যে জাগি। এই যে পাবন সময় ঘন ঘন গর্জিত, নির্ভয়ে বরিষ্ঠ জল চৌকিতে পড়িত, ঘোর শব্দে কৈলাসে বল্লার রাগ গাত্র, দাদুরি শিখনী রপতি মন ভাইয়ে, কিৎকুলপুনি ঝংকারে ঝংকারে শুনিতে, যুবক চিত্ত হর্ষিত ডরে। না, প্রেমের ডাক কিছু আসে নেই। রব অতি মন ভাই, অর্থাৎ দাদুরি শিখনী রব, দাদুরি শিখনী। ওকে, তাইলে সজীব হয়ে ওঠে, এটাই মনে হয় উত্তরে। তাহলে থাকছে কি? মন ভাই কুটকুল ঝংকারে বর্ষিতে জল চৌতিতে পূরিত। আচ্ছা, আর বেশি নেই, প্রকল্প কয়টি আছে। দাদুরির ডাক কি প্রকাশ করে? প্রকৃতির সজীবতা। আচ্ছা, এরপর আসো, শরৎ ঋতুর একটি প্রধান বৈশিষ্ট্য কি? শরৎ ঋতুর চামড়ের ফুলের দোলা, তারপর অবিরল বৃষ্টি এত হবে না, ঝড় বাতাস না, তাপ তাহ না, একটাই। এটা এমনিতেই পারা যাচ্ছে, তাহলে কি হবে? একটাই। শরৎ ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি হবে? উত্তর দেখা যেতেছে। প্রধান বৈশিষ্ট্য হবে হচ্ছে চামড়ের মতো ফুলের দোলা। চামড় কি চিনো? চামড়ার এক ধরনের, আমরা চামার বলি বা চামড় বলি, যেটাই হোক, যেখানে বাতাস বের করে ওই কামার বা কুমোররা কি করে? ওই আগুনে বাতাস দেয়। আচ্ছা, চামড়ের মতো, বা এখানে আসমান একটা ফুলের কথা বুঝাইছে, চামড়ের মতো ফুলের দোলা। 48 শুধু সঠিক করেছে। হ্যাঁ, 48-এর উত্তর আমাদের সঠিকই হয়েছে। এবার আসি। ওকে, আমরা তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা কাজ পর্যায়ে চলে আসছি আলোচনার বা পড়াশোনার। এমসিকিউ কয়েকটা আছে, তো যাই হোক, এরকম করে সাথে থাইকো। এটাতে কি হবে? আমাদের ক্লাসগুলো বা পড়াশোনাগুলো একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা টপিক ধরে ধরে এরকম এমসিকিউ পড়লে আর কখনো পড়তে হবে না। এবার আসে, শরৎ ঋতুর আকাশ কেমন হয়? শরৎ ঋতুর আকাশ হয় নির্মল। নির্মল মানে কি? দেখো, মল মানে কি? মল মানে তো খারাপ জিনিস, মল মানে হচ্ছে কি? ময়লা। তাহলে নির্মল মানে যেখানে ময়লা নেই। তাহলে শরৎ ঋতুর আকাশ কেমন হয়? আসলে শরৎ আকাশ কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার হয়। সাউন্ড অফ, সরি, সাউন্ড অনেক কম না, সাউন্ড বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখো তো এখন ঠিক আছে কিনা। ঠিক আছে এখন? হ্যাঁ, ওকে, তাহলে সাউন্ড ঠিক আছে না? শরৎ ঋতুর আকাশ কেমন হয়? আকাশ নির্মল হয়। হেমন্তে কি কি অনুভূতি দেখা যায়? কি কি অনুভূতি দেখা যায়? পুষ্পতুল্য তাম্বুলের সুখ। আচ্ছা আচ্ছা, এটা হতে পারে। 50 তো দিছো। পুষ্পতুল্য তাম্বুলের সুখ। তাম্বুল মানে কি? তাম্বুল মানে হচ্ছে পান। এই পান খাও নাকি সুখ, মানে ফুলের মতন পুষ্পতুল্য তাম্বুল সুখ।
দেখি কি আছে। হ্যাঁ, পুষ্পতুল্য তাম্বল সুখ। হেমন্তে কি হয়? পান খাওয়ার যে সুখ। 52, হ্যাঁ 52 চলে গেছো। 51, হেমন্তের পর কোন ঋতু আসে? হেমন্তের পরে তো আসে শীত, তারপরে বসন্ত। হেমন্তের পরে শীত না? হেমন্তের পরে শীত। শীতে সূর্যের অবস্থা কিরকম হয়? দীর্ঘ সময় আকাশে থাকে, দ্রুত লুকিয়ে যায়, প্রচন্ড তেজে জ্বলে, সর্বদা মেঘাচ্ছন্ন। আমার তো মনে হয় দ্রুত লুকিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ দ্রুত লুকিয়ে যায়। দেখ আজকে সমস্যা নেই, আজকে ডাবল মাউথ স্পিকার নিয়ে নিছি, একটা চার্জ শেষ হলে আরেকটা। তারপরে আসো, শীতে সূর্যের অবস্থান কি রকম হয়? শীতে সূর্যের অবস্থান হয় হচ্ছে দ্রুত লুকিয়ে যায়। এই জন্য তো শীতকালটা ছোট হয়, তাই না? শীতকালে রাত বড় হয়, এই জন্য মানুষ শীতকালে বিয়ে করে। আচ্ছা, শীতে দম্পতির অনুভূতি কিভাবে বর্ণিত হয়েছে? বিচ্ছেদের অনুভূতি, এটা তো হবেই না। সব বিয়ে শাদী হয় সব হচ্ছে শীতকালে, গায়ে হলুদ। একান্ত সুখের অনুভূতি, ক্লান্তির অনুভূতি, তারপর হচ্ছে মনের দুঃখ। এই সবগুলাই একদম পুরো উল্টাপাল্টা, বিপরীতমুখী। একটাই, একান্ত সুখের অনুভূতি হয়, ঠিক আছে, শীতকালে। এরপর হচ্ছে এরপরে কি? আচ্ছা, তবে শীতকালে সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি, ওই ঠান্ডা পাটা গায়ে লাগাইলে মানুষ সেট করে উঠে, অনেক সময় সম্পর্ক ভেঙেও যেতে পারে। তারপরে আসে হচ্ছে শীতে দম্পতি অনুভূতি। এরপরে আসবো প্রকৃতির ঋতু পরিবর্তনে মানুষের মনে কি প্রভাব পড়ে? মানব মনে পরিবর্তন ঘটে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়, কোনো প্রভাব পড়ে না, মনোদাসী থাকে না। মানব মনে পরিবর্তন ঘটে, আসলেই ঘটে, পরিবর্তন ঘটে। শীতকালে একরকম মুড হয়, আর গরমকালে আরেক ধরনের মুড। গরমকালে মুডে দূর যাতে এখান থেকে, আর শীতকালে হচ্ছে ক্লোজ আপ, ঠিক আছে, মানে অর্থাৎ এই ঋতুর সাথে মানুষ মনের পরিবর্তন অবশ্যই ঘটে। 55, কবিতার প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে? প্রথমে বর্ণনা দেওয়া হয়েছে কোন ঋতুর? 55, হ্যাঁ, সবার আগে বর্ণনা দেওয়া হয়েছে বসন্ত ঋতুর। কবিতাটা শুরু করেছে বসন্তকাল দিয়ে। এটা লেখক ইচ্ছা করে করেছে, বসন্তকালের সাথে চমৎকার দেখে। মলয়া সমীর কথাটি কোন ঋতু নির্দেশ করে? এটা বসন্তকালকে নির্দেশ করে, কারণ বসন্তকালে নাকি দক্ষিণ দিক থেকে বাতাস আসে। হ্যাঁ, নিদাক সময়ে অতি প্রচন্ড তপন। আচ্ছা, কয়েকটা জিনিস বুঝি আমরা। তপন মানে কি? তপন মানে হচ্ছে সূর্য। আমি কি সূর্যের কয়েকটি প্রতিশব্দ বলবো? রবি, অরুণ, তপন, ভাস্কর, আদিত্য, মিহির, সবিতা, দিনকর, দিনমণি, দিননাথ। ঠিক আছে, এগুলো কি বললাম? সব হচ্ছে সূর্যের প্রতিশব্দ বললাম। আর নিদাক কি? নিদাক সময়ে, নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। সময়ে মানে এই যে আমরা যে সময় লিখি না, সময়ে, এই যে এই সময়েরই আগের দিনে লিখতে এমনি সময়ে। অতি প্রচন্ড তপন কোন ঋতুকে বর্ণনা করেছে? অবশ্যই এটা গ্রীষ্মকালকে বর্ণনা করেছে। 59, শনিতে যুবক মন জাগে অনুভব। কথাটি কোন ঋতুর প্রভাব? শনিতে মানে এই কথাটা শোনার পরে যুবকের মনের মধ্যে অনুভব জাগ্রত হয়, এটা বলছে হচ্ছে বসন্তকালে। বসন্তকালে কোকিলের কলরব, তারপর হচ্ছে এই ভ্রমরের গুঞ্জ ঝংকার, এইটা যুবক শুনে নাকি যুবকের মধ্যে কি হয়? পুলক অনুভব হয়। তাহলে শেষমেশ দুজন আছো। 60, কুসুমিত কিংসুক, সঘন বন লাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী, লবঙ্গ গুলাল। কই গেল? ঠিক আছে, একটা বহুপদী পড়ি, পড়লে আমাদের এমসিকিউ শেষ। এরপরে যদি জ্ঞানমূলক বলতে চাও, জ্ঞানমূলক পড়বো, যদি জ্ঞানমূলক বলতে তোমাদের সামর্থ্য থাকে। কুসুমিত কিংসুক, সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী, লবঙ্গ গুলাল। চরণদ্বয় প্রকাশ পেয়েছে, বসন্তকালে প্রকৃতিতে গাছে গাছে ফুল ফলে ফুলে ভরে যায়। চলবে, কারণ কুসুমিত কিংসুক পলাশ ফুল, সঘন বন লাল, অর্থাৎ ফুল ফল ভরে যায়, এটা ঠিক আছে। বসন্ত ঋতু প্রকৃতির সৌন্দর্যের নৈসর্গ, চলে এটাও। বসন্ত ঋতু মানুষের মনে বেদনা নিয়ে আসে। আচ্ছা, মনে বেদনা নিয়ে আসে নাকি আনন্দ নিয়ে আসে, এখানে এমন কিছু উল্লেখ করা হয়ই নেই। তাহলে 60-এর উত্তর হবে 1 এবং 2। করেছো 60-এর উত্তর? হ্যাঁ, ক দিয়েছো। শোনিত মানে অর্থাৎ শোনে, শোনা শেষ হয়, ঠিক আছে। এমনি সাধারণত শোনিত শব্দ একটা অর্থ আছে, যদি মধ্যাহ্ন হয় সে অর্থ হচ্ছে ধারালো, শানিত,
বা তরবারিও হয়। কিন্তু এখানে যে সুনিত, অর্থাৎ এইটা শোনার পরে আমরা কবিতাতে যাই, কবিতাতে গিয়ে ফারহার কনফিউশনটা ক্লিয়ার করি। এই যে ভ্রমরের ঝংকার কোকিল কররব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। এই জায়গাটা থেকেই প্রশ্নটা কি আসছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ হইল। আমরা চলে যাব হচ্ছে কোথায়, জ্ঞানমূলকে। চলো জ্ঞানমূলক দেখি পারো কিনা। কি বলো, কি জ্ঞানমূলক করবো নাকি ক্লাস শেষ করবো এখানে? 9:29 বাজে, আমাদের 10টা পর্যন্ত পড়ার কথা। দেখি 10টা মধ্যেই করবো। আসো, আলাওয়াল কোথায় জন্মগ্রহণ করেন? আলাওয়াল জন্মগ্রহণ কোথায় জন্মগ্রহণ করে? আলাওয়াল জন্মগ্রহণ করে ফরিদপুরে বা ফতেহাবাদ। ঠিক আছে, ফতেহাবাদ, এটাই না? ফতেহাবাদ এই কোন জায়গায় হবে? হ্যাঁ, ফতেহাবাদ পরগনা, বর্তমান ফরিদপুর জেলা। জালালালপুর দরকার নেই, শুধু ফতেহাবাদ বর্তমানে ফরিদপুর, অর্থাৎ ওই আজ থেকে 400 বছর আগে এই জায়গাটার নাম ছিল ফতেহাবাদ, বর্তমান যেটা হচ্ছে ফরিদপুর। আচ্ছা, তারপরে আসো, আলাওয়াল কোন কাব্য রচনা করেন? আলাওয়াল পদ্মাবতী কাব্য রচনা করেন। আলাওয়াল কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন? বাংলা, হ্যাঁ, তারপরে হচ্ছে আরবি, ফার্সি, এরপর হচ্ছে সংস্কৃত। আচ্ছা, আবার বলে রাখতেছি, ক্লাস শেষ হবে 10টা বাজে। ঠিক আছে, ক্লাস 10টা বাজে শেষ হবে। এর আগ পর্যন্ত আমরা আলোচনা করতে থাকবো, অর্থাৎ যদি এর আগে পড়া শেষ হয়ে যায় তাহলে হয়তো গল্প করবো, কিন্তু ক্লাস শেষ হবে 10টায়। আচ্ছা, আলাওয়াল কখন মৃত্যুবরণ করেন? আলাওয়াল মৃত্যুবরণ করেন 1680 না? 1680। 1680। জন্ম 1607, মৃত্যু 1680। অর্থাৎ আমাদের বর্তমান সময় লেখকদের থেকে অনেক অনেক পার্থক্য, অনেক পরে। ঠিক আছে, বর্তমানের লেখকদের সাথে। যেমন এই 1600 পরে 1700 সালেরও কোন লেখক তোমাদের বইয়ে নেই। তারপরে 18 শতক, 18 শতকের একজন আছে, সেটা কে? মাইকেল মধুসূদন, 1824। তারপর আছে বঙ্কিম, বঙ্কিমের পরে এরপর হচ্ছে রবীন্দ্রনাথ। ঠিক আছে, বেগম রোকেয়াও আছে, কাজী নজরুলও আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে। পাঠ পরিচিতি, সেটা হচ্ছে ঋতুবর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা তো পারার কথা। আচ্ছা, আলাওয়াল কোন কাব্য রচনা করেন যার সঙ্গীত বিষয়ক? এটা আমি মনে হয় এমসিকিউ বলার সময় বলছিলাম, সুন্দর উত্তরটা নামের মধ্যে আছে। সেটা কি? রাগ, তাল, নামা, অর্থাৎ যেখানে রাগ তাল বিষয়, সঙ্গীত বিষয়। এই আচ্ছা, তারপরে ঋতুবর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শব্দার্থ, কিংশুক শব্দের অর্থ কি? কিংশুক শব্দের অর্থ হচ্ছে পলাশ ফুল, পলাশ ফুল। তাম্বুল কি? তাম্বুল হচ্ছে পান। কৈলাস কি? কৈলাস হচ্ছে হ্যাঁ, কৈলাস বলা হয় ওই যে তোমাদের বিদ্রোহী কবিতার মধ্যে প্রচুর আছে, কে ওটার নাম কি? মহাদেব। মহাদেব, মহাদেবকে কৈলাস বলা হয়। মহাদেবের তো অনেকগুলো নাম, জটাধারী। তারপর কৈলাস হচ্ছে হিমালয় অবস্থিত শিবের বাসস্থান। আচ্ছা, হ্যাঁ, কৈলাস। কৈলাস তোমাদের আরেকটা গল্পের মধ্যে একটা ক্যারেক্টার নাম আছে কৈলাস, বলতো এটা কোন গদ্যের কোন ক্যারেক্টারের নাম? কৈলাস মাসি মিশির মধ্যে কৈলাস আছে। তাহলে কৈলাস, কৈলাস হচ্ছে কি কোথায় জানি? কৈলাস কি জানি কি বলছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে হিমালয়, হিমালয়ে শিবের
বাসস্থান, অর্থাৎ শিবের বাসস্থান হচ্ছে কৈলাস। এটা এই কৈলাসের নামটা কেন আসতেছে? কারণ এই হিমালয় থেকে তো বাতাস আসে, যে বাতাস থেকে তো আমাদের কাছে কি হয়, শীত হয়। যারা উত্তরবঙ্গের তারা এই শীতটা ভালো করে অনুভব করতে পারে। হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ। ওকে, এখানে বলতে হবে শিবের বাসস্থান। যাবক শব্দের অর্থ কি? 10-এর উত্তর পারছো কেউ? যাবক মানে হচ্ছে আলতা। যাবক মানে আলতা, চিনো মেয়েরা, এটা ভালো চেনার কথা। যাবক মানে হচ্ছে আলতা। ঋতুবর্ণন কবিতায় স্মরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? স্মরণ শব্দটি ব্যবহার হয়েছে আশ্রয় অর্থে। আচ্ছা, স্মরণ মানে সবসময় আশ্রয় বলা হয়। তোমরা শুনছো না শরণার্থী? এই শরণার্থী মানে হচ্ছে, অর্থী মানে হচ্ছে চাওয়া বা কামনা করা। শরণার্থী মানে হচ্ছে আশ্রয় চাওয়া বা আশ্রয় কামনা করা। তাহলে এটা কি? শরণার্থী হচ্ছে আশ্রয় কামনাকারী। কি ব্যবহৃত হয়েছে? আশ্রয় অর্থে। মলয়া সমীর শব্দের অর্থ কি? সমীর মানে বাতাস, মলয়া মানে হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। এই পাশটা উল্টা হচ্ছে, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। নিদাগ বলতে কবি কোন কালকে বুঝিয়েছেন? নিদাগ বলতে কবি অবশ্যই গ্রীষ্মকালকেই বুঝিয়েছেন, আর কোন কালকে তো বোঝানোর কোন সুযোগ নেই। নিদাগ মানে কোন কাল? নিদাগ মানে গ্রীষ্মকাল। হ্যাঁ, নিদাগ বলতে কোন কালকে বুঝিয়েছেন? গ্রীষ্মকাল। পারতেছো না? কোন কোশ্চেন আছে? কোন কোশ্চেন থাকলে সেটাও জিজ্ঞাসা করবা। এরপরে বনস্পতি কি ধরনের বৃক্ষ? বনস্পতি হচ্ছে এমন এক ধরনের বৃক্ষ যে বৃক্ষে ফুল হয় না, সরি ফল হয়, ফুল হয় না। কতটুকু সত্য কে জানে? কারণ বট গাছে তো ফুলও তো হয়, মানে ফলটা হওয়ার আগে একটু ফুল হয়ে নেয় না, এটা তো হওয়ার কথা। আচ্ছা, তাহলে তিনজন আছো, সাদিয়া আছো, ফারহা আছো, আর হচ্ছে আকি আছো। সুরঙ্গ শব্দের অর্থ কি? সুরঙ্গ মানে হচ্ছে, এইটা যারাই যে আশা করি সবাই বলে সুরঙ্গ মানে হচ্ছে ওই যে মাটির নিচ দিয়ে গেছে, যেটা হলো সেই সুরঙ্গ না। একটু কনফিউশন এখানে। এই সুটা এক শব্দ, রঙ্গটা এক শব্দ। এখন তুমি বুঝতে পারছো কি? সু মানে হচ্ছে ভালো, আর রঙ্গ মানে হচ্ছে রং। সুরঙ্গ মানে হচ্ছে চমৎকার রং, ভালো রং, সুন্দর রং। এরপর আসো বরিশা শব্দের অর্থ কি? বরিশা মানে হচ্ছে বর্ষণ হচ্ছে, বর্ষিত হচ্ছে। তারপরে আসি এই খঞ্জন কি? খঞ্জন হচ্ছে এক ধরনের পাখি, হ্যাঁ, এক ধরনের চঞ্চল পাখি। খঞ্জন কি? এক ধরনের চঞ্চল পাখি। আচ্ছা, তোমরা একটু দেখো এবং মিলাই দেখো সুন্দর করে। হ্যাঁ, সুন্দর রং। কারণ কি এইটা আসলে অনেক জটিল, আমার জন্য জটিল, সুতরাং এই আমার যদি কনফিউশন হয়ে যায় একটু ধরাই দিবা বা বলবা। খঞ্জন, এটাই ঠিক বলছি না? খঞ্জন হচ্ছে, হ্যাঁ এই তো ঠিক আছে, এক জাতীয় চঞ্চল পাখি। ওকে। কস্তুরী অর্থ কি? কস্তুরী হচ্ছে হরিণের নাভি থেকে উৎপন্ন বা উচ্চারিত বা সংগৃহীত এক ধরনের সুগন্ধি। শিখনী শব্দের অর্থ কি? দেখো, শিখনী শব্দটা কোথা থেকে আসছে? এটা আসছে শিখণ্ডী থেকে, এই শব্দটা থেকে। এই শব্দের অর্থ হচ্ছে ময়ূর, ঠিক আছে? ময়ূর, শিখণ্ডী। কি এটা? আরিফ হোসেন। আরিফ হোসেন আছি আলহামদুলিল্লাহ। আরিফ তুমি কোন বেশ সেটা জানাও, 25 না 26? যদি 25-এর হয়ে থাকো তাহলে হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখের পরে অ্যাডমিশনের একটা কোর্স আনবো, সেটা 4 মাস চলতেই থাকবে। সেটা হচ্ছে সব যত সম্ভব সপ্তাহে ওটাও কোন 2টা দিন হবে। যদি 26-এর হয়ে থাকো তাহলে বলো, 26দের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স চলতেছে প্রতি মানে নিয়মিত। সেটা হচ্ছে শনি রবিবার দিন বাংলা ফার্স্ট পেপার, আর সোম মঙ্গলবার দিন বাংলা দ্বিতীয় পেপার। এটা হবে হচ্ছে এই ইয়াসিনটা কি বাংলা মেন্টর এই পেজ থেকে। কইল শব্দের অর্থ কি? কইল মানে হচ্ছে কহিল বা বলল। হ্যাঁ, আচ্ছা তাহলে তো আছে, ঠিক আছে। আর
আর এই যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাস দ্বারা অনেক রেকর্ড ক্লাস থাকবে, এখানে শুধু সলভ ক্লাস হবে আর রেকর্ড ক্লাসের মধ্যে বেসিক ক্লাস থাকবে। সেই এটা যদি চাও তাহলে একটা কোর্স কিনতে পারবা, আর কোর্সটা ফ্রি দিচ্ছি যাদের কাছে আমার বাংলা দ্বিতীয় পত্রে 2টা বই আছে। অর্থাৎ যদি কোর্স কিনো তাহলে বই 2টা পাঠিয়ে দেওয়া হবে, আর যদি বইটা আগে থাকতেই থাকে তাহলে কোর্সটাতে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তাহলে কইলো মানে কি? কইলো, বললো, হ্যাঁ সরি, কইলো মানে হচ্ছে করলো, কইলো মানে হচ্ছে কি? করিল। ওকে, এরপর হচ্ছে চামর কি? চামর মানে হচ্ছে পাখা বিশেষ। হ্যাঁ, চামর মানে হচ্ছে পাখা বিশেষ। পাখা বিশেষ তো বুঝোই, এটা বোঝা যায়। আচ্ছা, কোর্স ফি হচ্ছে টোটাল, ঠিক আছে, কোর্স সম্পর্কে জিজ্ঞাসা তো করছো, ঠিক আছে, আমি একটু পরে বলবো। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকো, আমি একটু পড়াই নি, তার কোর্স সম্পর্কে বলবো। আচ্ছা, এখানে একটু দেখি, এই যে কোর্সটা, ঠিক আছে, কোর্সটিতে 54টা রেকর্ড ক্লাস থাকবে। অর্থাৎ রেকর্ড ক্লাসটা কেউ মানে কেনা ছাড়া পাচ্ছ না, এই যে রেকর্ড ক্লাস। তারপরে হচ্ছে এই লাইভ ক্লাস হচ্ছে 28টা, এইটা কিন্তু ফ্রি। ওকে, তারপরে হইতেছে পিডিএফ প্রায় 26টা, এক্সাম হবে 26টা, প্রতি অধ্যায়ের জন্য একটা করে পরীক্ষা, আর একটি হচ্ছে প্রিন্টেড বই। ওকে, ধরো এই বইটির দামই হচ্ছে 450 টাকা, তার মানে এই কোর্সটি কিনলে তিনি এই জিনিসগুলো পাচ্ছেন। তাহলে যে এটা কিনে রাখলে সুতরাং বাকি 50 টাকা বাকি সবগুলো জিনিস পাইতেছে। বুঝতে পারছো? অর্থাৎ লাইভটা কিন্তু ফ্রি হবে, কিন্তু এই লাইভটাই ডাউনলোড করে, লাইভ তো তোমরা জানোই যে এখন আর ফেসবুকে থাকে না, এটা ডিলিট হয়ে যায়। এই ডিলিট যাতে না হয়, এটা কিন্তু আবার ডাউনলোড করে আবার এই রেকর্ড ক্লাসের সাথে যুক্ত করে দেওয়া হবে। আচ্ছা, এই রেকর্ড ক্লাস যুক্ত করে কিন্তু 54টা না, শুধু আলাদা রেকর্ড ক্লাসে 54টা, আর হচ্ছে লাইভ ক্লাস 28টা। ঠিক আছে, এই টোটাল মিলিয়ে হচ্ছে 500। বুঝতে পারছি? আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ 500 টাকা কোর্সের দামই নেই, কোর্সের কোনো আসলে কোনো দামই নেই, দাম হচ্ছে বইয়ের, প্রিন্টেড বইয়ের। আর বই যারা নিচ্ছে তাদেরকে কোর্স দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা, মূল বিষয়। তারপরে আসো, এই সুমাদক কি বোঝায়? সুমাদক বলতে বোঝা হচ্ছে উত্তম বসন্তকাল। উত্তম বসন্তকাল। কামের অর্থ কি? কামের অর্থ হচ্ছে প্রেমের দেবতা। ওকে, এরপরে মল্লী কি? মল্লী মানে হচ্ছে বেলি ফুল। ঠিক আছে, কে জানি প্রশ্ন করলো আরিফ। ঠিক আছে, আরিফ প্রশ্ন করলে একটু উত্তর একটু জানো, যে কোনো উপায়ে বইটা সংগ্রহ করো, বা বই থাকলে, বই নিয়ে আগে থেকে নিয়ে থাকলে সেটার ছবি তুলে আমাকে পাঠাও, বাস। তারপর হচ্ছে কোর্স অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এরপর লবঙ্গ কি? লবঙ্গ মানে হচ্ছে ওই, তোমরা এটা খাদ্যের মধ্যে দেখো, ওই নাক ফুলের মতন একটা সুন্দর জিনিস থাকে। আচ্ছা, ওইটা আমি দেখি তো। লবঙ্গ এক প্রকার ফুল, মশলা। হ্যাঁ ঠিক আছে, এক প্রকার ফুল, যেটা আমরা মশলা হিসাবেও ব্যবহার করি। তারপর আসো গুলাল কি? গুলাল মানে হচ্ছে ফাগ বা আবির, রং। গুলাল হচ্ছে এক ধরনের রঙের নাম। গুলাল এক ধরনের রং, তাহলে সেটা কি হতে পারে? গুলাল ফাগ বা আবির রং। এরপরে ঝংকার কি? ঝংকার হচ্ছে বিনার কি? বিনার আওয়াজ। ঠিক আছে, ঝংকার। গুলাল মানে আবির। হ্যাঁ, আবির না, আবির বলবো, একটা রং বলবা, মানে এক ধরনের রং। তোমরা তো কত রকমের রঙের নাম বলবো, বিস্কিট কালার, কৈচা কালার, তারপরে হচ্ছে বলো মানে কি কি যে মেয়েরা লিপস্টিকের কালার বলতে গিয়ে এত রঙের আবিষ্কার করে, যে কিছু রং আছে এটা না লাল, মানে ছেলেদের দেখো অনেকে মেজেন্টা মোজেন্টা সবকিছু মিলে ছেলেরা বলে দেয় নীল শেষ, কিন্তু মেয়েদের মধ্যে
আইস ব্লু, এই ব্লু সেই ব্লু, কত পার্থক্য থাকে। তো এই ফাগো হচ্ছে, সরি গুলাল হচ্ছে এমন একটা জিনিস। আবির, আবির হচ্ছে সে একটা রং, যে রংটা আমরা সাধারণত মুখে মুখে বলতে পারি না। তো বুঝানোর জন্য এটা এক ধরনের, এটা কোন ধরনের রংটা, সাধারণত আকাশে যে লালচে, এটাকে তোমরা সহজে যদি আমি আগের রংটা তোমাদের ভাষা সবচেয়ে ভালো বুঝাই, সেটা হচ্ছে মিষ্টি কালার। এবার তাহলে চিনতে পারছো মিষ্টি কালার কোনটা? যে যে একটা লালের মধ্যে আবার একটা ফর্সা ফর্সা ভাব থাকে, ওই আগের দিনের মিষ্টি মাঝখানটা কাটলে পরে যে কালারটা বের হইতো, ওই কালার। ওকে, আচ্ছা 10টা বাজে নেই। ওকে, বই কিনবা কিভাবে, জাস্ট শুধু আমাকে অর্ডার করবা, পাঠিয়ে দিব। বাকি যারা কিনছে সবাই কিভাবে কিনছে, আমার হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই ঠিকানা, তারপর হচ্ছে একটা ফোন নাম্বার আর হচ্ছে নাম দিলেই হয় কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে বই চলে যাবে। বইয়ের দাম হচ্ছে 190, আর একটা হচ্ছে 210। ব্যাকরণের দাম 190, নির্মিত দাম হচ্ছে 210, সমান সমান হয় 400 টাকা। ঠিক আছে, আর 100 টাকা যোগ করলেই আসতেছে হচ্ছে কোর্সের দাম। ওকে, তাহলে 500 টাকা সেন্ড মানি করলেই 2টা বই আর হচ্ছে একটা কোর্স পেয়ে যাবা। কি শুনে যুবকের মন অনুভব জাগে, কি শুনে যুবকের মন অনুভব জাগে হচ্ছে, কি শুনে, এটাকে কি বলে, কি শুনে যুবকের মন অনুভব জাগে, এই হচ্ছে ভ্রমণের গুঞ্জন। একটা হচ্ছে ভ্রমণের গুঞ্জন, আর একটা হচ্ছে কোকিলের কলরব। হ্যাঁ, ঠিক আছে স্যার, ভ্রমণের ঝংকার, কোকিলের কলরব। ও, কিন্তু আরো সুন্দর বলছো, জানি আমরা ভুলেছি। হ্যাঁ, ভ্রমণের ঝংকার। যাই হোক, তোমাদের আমার তো ভালো হওয়া দরকার, কারণ পরীক্ষা তো তোমাদের, আমার তো না, তাই না? এরপর আসে কলরব শুনে, কোকিলের কলরব শুনে। তারপরে আসো বর্ষার পানিতে কাদের মনে অনেক ভাব জাগে, কাদের মনে অনেক ভাব জাগে, দম্পতির মনে। লাইনটা কিভাবে আছে, বর্ষার কবিতাটা দেখো, তোমাদের এই পড়ার সময় বইটা সামনে রাখবা, এতে কি হবে, ওই একসাথে তারা পড়াটা হয়ে যাবে। বর্ষার দিকে যাই আমরা, শিক্ষণীয় অতি মন ভাই ঠিক করি। উপজিত জামিনী দম্পতি মনে সুখ, বর্ষার পানিতে কাদের মনে অনেক ভাব জাগে, দম্পতি হবে, আর কি হবে। কাদের যেহেতু বলছে, যদি কার বলতো তাহলে যুবক হইতো, যদি কাদের যেহেতু বলছে তাহলে দম্পতি হবে, দম্পতিদের মনে। স্যার, ভ্রমণের ঝংকার, কোকিলের কলরব, হ্যাঁ হয়েছে। তারপরে আসো নির্মল আকাশে কবি কোন ঋতুর আগমনের কথা বলেছে। নির্মল আকাশ মানেই হচ্ছে হেমন্ত। ষড়ঋতুর বর্ণনায় ভিতর দিয়ে কবি কি তুলে ধরেছেন, এটা দিয়ে ষড়ঋতুর বর্ণনা দিয়ে ভিতর দিয়ে কবি কি তুলে ধরেছেন, তুলে ধরেছেন ঋতুর সাথে, ঋতু পরিবর্তনের সাথে মানব মনের পরিবর্তনের রূপ। ঋতু পরিবর্তনের সাথে, এই ধরনের প্রশ্নগুলো একটু কনফিউশন হয়ে যায় পরীক্ষায়, কারণ এক্সাক্ট এক কথা উত্তর হয় না, এই জন্য ঋতু পরিবর্তনের সাথে মানব মনের পরিবর্তন। গ্রীষ্মের তাপ কোন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়, গ্রীষ্মের তাপ কোন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়, গ্রীষ্মের তাপ কোন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়, গ্রীষ্মকাল। না, গ্রীষ্মের তাপ কোন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়, একটু কনফিউশন আছে, কারণ গ্রীষ্ম তো যদি থাকেই, এর পরে ঋতু হবে। হ্যাঁ ঠিক আছে, গ্রীষ্মের তাপ দিল বর্ষাকালে। হুম,
বিশ্বর কোন ঋতু আগে গ্রীষ্মকালে অতিতাপ ঋতু ও আচ্ছা সরি বসন্ত ঋতু গ্রীষ্মের তাপ ঋতুবর্ণ কবিতার প্রথমে আচ্ছা হ্যাঁ বর্ষা ঋতু ঠিক আছে বর্ষা ঋতু আগমনের ইঙ্গিত দেয় হ্যাঁ এবং কুরিয়ার সার্ভিস খরচ কার্ড তো আমি বই নিব হ্যাঁ ঠিক আছে কুরিয়ার সার্ভিস খরচ হচ্ছে 40 টাকা ঠিক আছে আর বইয়ের দাম হচ্ছে দুইটা মিলে 400 টাকা তা তুমি 440 টাকা সেন্ড মানি করবা এবং ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবা বর্ষার সময় কোন রাগের গুঞ্জন শোনা যায় বর্ষার সময় শোনা যায় হচ্ছে কোন ঋতুর কোন রাগের গুঞ্জন শোনা যায় কোন রাগ ভ্রমরের রাগ 39 মল্লার রাগ হ্যাঁ সরি বুঝছি মল্লার রাগ অনেক রাগের মধ্যে একটা বিশেষ রাগের কথা বলছে মল্লার রাগ তারপরে আসো শরতে কোন পাখির নাচ দেখা যায় শরতে কোন পাখির নাচ দেখা যায় শরতে হচ্ছে খঞ্জন পাখি এটা এক ধরনের চঞ্চল পাখি খঞ্জন খঞ্জন হ্যাঁ খঞ্জন পাখির নাচ শোনা যায় কিংশুক ফুলের রং কি কিংশুক ফুলের রং হচ্ছে লাল কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল পলাশ ফুলের রং হচ্ছে লাল তারপরে কিংশুক ফুলের রং কি রকম বর্ষার সময় কৈলাসে কি রাগের ছোঁয়া লাগে আচ্ছা 43 এটা তিনটা আছে বর্ষার কি ছোঁয়া লাগে মল্লার রাগের ছোঁয়া লাগে মল্লার রাগের ছোঁয়া লাগে শীতকালে কোন সুগন্ধি ব্যবহার করা হয় শীতকালে কোন সুগন্ধি আচ্ছা শীতকালে কোন সুগন্ধি শীতকালে সবগুলো সুগন্ধি কথা বলা হয়েছে কাফুর শীতকালে সুগন্ধি কেন লাগে তোমরা তো শীতকালে আমরা সুগন্ধি বেশি লাগাও ওই যে গোসল করো না দুর্গন্ধ হয় এই জন্য আর কি কাফুর তারপর হচ্ছে কস্তুরী আর একটা হচ্ছে কাফুর কস্তুরী আরেকটা কি কাফুর কস্তুরী আরেকটা হচ্ছে চুয়া ঠিক আছে 47 আর আছে তিনটা বসন্ত ঋতুতে কোন পাখির ডাক শোনা যায় বসন্ত ঋতুতে খঞ্জন পাখির না কোকিল কোকিল কোকিলের ডাক শোনা যায় বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায় কোন ঋতুতে নবীন পল্লব দেখা যায় এটা কি বসন্ত ঋতুতে নবীন পল্লব দেখা যায় বসন্ত ঋতুতে কোন ঋতুতে নবীন পল্লব দেখা যায় বসন্ত ঋতুতে নবীন পল্লব দেখা যায় হেমন্তে কোন বস্তু অধিক সুখদায়ক মনে হয় হেমন্তে কোন বস্তু অধিক সুখদায়ক হেমন্তে কোন বস্তু তাম্বুল অর্থাৎ পান খাওয়া সুখ তারপর হচ্ছে সর্বশেষ বর্ষার সময় কোন রাগ প্রকৃতির সঙ্গে মিশে যায় মল্লার রাগ ঠিক আছে এই মাধ্যমেই আমরা আমাদের ক্লাস শেষ করলাম ক্লাস শেষে এখন হচ্ছে তোমাদেরকে পূর্ণ ডিটেইলস দেখাই দিই হ্যাঁ যারা আমাদের প্রোগ্রামটা বা রুটিন সবগুলো জিনিস সম্পর্কে জানতে চাও তাদেরকে একটু বলি এই ক্লাস শেষে যারা জানো তারা তো অন্য কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে এই যে শুরু হলো ইয়াসিন রাকিব স্যারের এইচএসসি সাবমিশন 27 বাংলা প্রথম ঋতুপত্র বাংলা বই কোর্স অর্থাৎ বইয়ের সাথে যে কোর্সটা দেওয়ার কথা সেই কোর্স এইটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাস হবে তার মানে হচ্ছে
এই কোর্সটা হচ্ছে যে 26-27 দুজনের জন্য, অর্থাৎ এটা পুরাতন সিলেবাস না। পুরাতন সিলেবাস না বলেই এতদিন দেরি করার লেগেছে। এখন যেহেতু তোমরা নতুন শুরু করেছো তোমাদের সিলেবাসটাই, তারপরে হচ্ছে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আলোচনা হবে। প্রথম পত্রে এতগুলো রেকর্ড ক্লাস লাইভ ক্লাস এগুলো সব বলছি, বুঝতে পেরেছো। এখন হয়তো অন্য কিছু বোঝা তোমাদের দরকার, রেকর্ড ক্লাস কি আর লাইভ ক্লাস কি, দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি, এটা আসলে বোঝা দরকার। এরপর যদি রুটিন বলি, রুটিন হচ্ছে শনি আর রবিবার দিন রাত 8:30টায় হচ্ছে বাংলা প্রথম, সোম আর মঙ্গলবার দিন বাংলা দ্বিতীয় পত্র। ঠিক আছে, আমরা এখন দেখব আগামীকাল আমরা কি পড়ব। এই যে আমাদের লেকচার প্ল্যান, আমরা আমাদের প্ল্যানে চলে যাই। এই যে লেকচার প্ল্যানটা তোমরা কোর্সের একদম প্রথমেই পাবা, এই যে কোর্স প্ল্যান। তাহলে কোর্স প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, এই যে বাংলা দ্বিতীয় পত্র, এইটা হচ্ছে আগামীকাল এই যে উচ্চারণের, এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস, অর্থাৎ যাদের বেসিক দুর্বল তারা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো দরকার হবে। আর লাইভে কালকে টাইপ ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান হবে। তাহলে আগামীকালকে লাইভ 1-এ উচ্চারণের টাইপ ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান। টাইপ ভিত্তিক মানে অর্থাৎ উচ্চারণের হসন্ত সমস্যাগুলোর সমাধান, তারপর হচ্ছে কঠিনগুলোর সমস্যার সমাধান, যুক্ত বর্ণগুলোর সমস্যার সমাধান, এইভাবে করে। ঠিক আছে, তাহলে ক্লাসের শেষ অবস্থায় তোমরা একটা বিদায় নিয়ে শেষ করতে পারো। তো কারা কারা ছিলে তারা একটু শেষ বিদায়টা নাও, তা দেখতে চাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেকক্ষণ ক্লাস দেখে তোমরা নিজেরাই নাই, নিজেরাই হয়তো ক্লাস শেষ করাতে পড়া শেষ করানো চলে গিয়েছো। ওকে, দেখা হচ্ছে সোমবার আগামীকাল টাইপ ভিত্তিক উচ্চারণের বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।